আরোগ্য মানেই আমরা অপেক্ষা করে থাকি এমন একটা বিষয় যে বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের প্রশ্ন থাকে। আর বিষয়গুলো আমরা নিয়ে আসি প্রত্যেক মঙ্গলবার এই কারণে যে আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন। দেখুন, এখন আপনি আপনার বাড়ি থেকে যে কোনো দিকে বেরিয়ে 4 পা ফেলবেন বা যদি একটু বেশি হয় 10 পা ফেলবেন, যার সঙ্গে দেখা হবে হয় তার নয় তার পরিবারের কারো ডায়াবেটিস আছে। আরও যদি সহজ করে বলি, আপনি শহীদ মিনারের উপরে উঠে একটা ঢিল ছুড়বেন, দেখবেন যার গায়ে পড়বে হয় তার অথবা তার পরিবারের কারো ডায়াবেটিস আছে। আর ডায়াবেটিস নিয়ে হাজার জিজ্ঞাসা, হাজার তথ্য, গুজব সব রয়েছে। আর আমরা আজকে শুনবো চিকিৎসা বিজ্ঞানে কিভাবে এই ডায়াবেটিস অন্যান্য রোগ নিয়ে আসে, অন্যান্য আমাদের শরীরের যে অর্গ্যানগুলো আছে সেগুলোকে নষ্ট করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত কুমার দে, ডায়াবেটিস বিশেষজ্ঞ। তার থেকে আজকের আমরা জেনে নেব যে ডায়াবেটিসের ফলে হওয়া অন্যান্য যে রোগগুলো, সেটা সমাধান কি, বা সেগুলো হলে কি করব, কি করবেন আপনারা, জানতে চাইছেন তো? জানবেন বিভিন্ন মাধ্যমগুলো একবার বলে দিই। 22488085 এই নাম্বারে সরাসরি আপনি আসতে পারেন, ফোন করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনাদের জন্য খোলা, 9903059992। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, দুটো পেজ থেকে, 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। আর একটা কথা কি জানেন, মৌসুমি খুব আস্তে আস্তে বললো কেন ফোন নাম্বারটা? তার কারণ গতদিন আমাদের একজন লিসনার আমাদের এসে ফোন করে বলেছেন, আপনারা যে বলেন নাম্বারটা আমরা লিখবো কি করে, ওটা লিখতেই আমাদের 1 মাস গেল, তারপরে ফোন করলাম। তাই যারা মোটামুটি জানেন তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি, 22488085 এই নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 এই নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজে এসে কমেন্ট সেকশনে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। তবে শুরুতেই ডক্টর অমিত কুমার দেকে স্বাগত জানাই। নমস্কার। আর প্রথমেই ডায়াবেটিস থেকে অন্যান্য রোগ, প্রথমেই আমরা উপর থেকে মানে ব্রেনের কথায় আসছি। ডায়াবেটিস থাকলে কি স্ট্রোক হবার সম্ভাবনা বাড়ে? তো ডায়াবেটিস আজকের দিনে দাঁড়িয়ে একটা মহামারী। আমরা মেডিকেল ভাষায় এটাকে বলে থাকি একটা মেটাবলিক এপিডেমিক। যেরকম বিশ্বজিৎদা বললেন যে শহীদ মিনারের উপরে দাঁড়িয়ে ঢিল ছুড়লে কেউ না কেউ গায়ে লাগলে ডায়াবেটিস হবেই। কারণটা অনেকগুলো। প্রাথমিকভাবে আমরা ইন্ডিয়ানস বা এশিয়ানস, আমাদের এথনিক অরিজিনের জন্য আমাদের একটা হাই রিস্ক অফ ডায়াবেটিস। তার সাথে সাথে আমাদের লাইফস্টাইল, আমরা যেভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন লিড করে থাকি, সিডেন্টারি লাইফস্টাইল একটা বড় রিস্ক ফ্যাক্টর। এবার যেহেতু ডায়াবেটিসের প্রেভেলেন্স আমাদের দেশে এত বেশি, আমরা আরেকটা জিনিস যেটা দেখছি যে কম বয়সে 40 বছরের নিচেও ইয়াং অনসেট ডায়াবেটিস বা আর্লি অনসেট ডায়াবেটিস কিন্তু তার প্রেভেলেন্সটাও কিন্তু বাড়ছে। এবং এর ফলে কারোর যদি 30 বা 35 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে, আজকের দিনে দাঁড়িয়ে তার আমাদের অ্যাভারেজ লাইফ স্প্যান বা আয়ু হচ্ছে 80-85 বছর। তাহলে তাকে 50-55 বছর ডায়াবেটিস নিয়ে বাঁচতে হবে। ডায়াবেটিস রোগটাকে আমরা জানি একটা প্রগ্রেসিভ ডিজিজ, মানে যতদিন যাবে রোগের জটিলতা বাড়বে, রোগটা প্রগ্রেস করবে, ক্রনিক্যালি প্রগ্রেস করবে। তো স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে সেটা ব্রেনে স্ট্রোকের রিস্কই হোক বা হার্ট অ্যাটাকের রিস্কই হোক বা কিডনি রিস্ক প্রবলেমের রিস্কই হোক বা চোখের ক্ষতি করার রিস্কই হোক, যত দিন যাবে সেটা কিন্তু বাড়বে। শুরুতে আমি বলেছিলাম যে আমি যে প্রশ্নগুলো করব সেগুলো ফালতু প্রশ্ন। তার প্রথম প্রশ্ন, কেন ডায়াবেটিস হয়? সবকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা গল্প হচ্ছে, একটি ইম্পর্টেন্ট অর্গান আমাদের শরীরে, অগ্নাশয়, প্যাংক্রিয়াস। প্যাংক্রিয়াস হচ্ছে একটা ফ্যাক্টরির মতো। সেই ফ্যাক্টরির কাজ হচ্ছে একটা প্রোডাক্টকে তৈরি করা, ইনসুলিন, একটা হরমোন, যেটা আমাদের শরীরে গ্লুকোজের মেটাবলিজম করে। সুগার লেভেলকে যখন আমরা খাই সেখান থেকে এনার্জি তৈরি হয়, সেই যে মেটাবলিজমটাকে রেগুলেট করে ইনসুলিন একটা হরমোন। প্যাংক্রিয়াসের একটি বিশিষ্ট ঘর থেকে, যেটা আপনাদের স্টুডিওতে নানা রকমের ঘর আছে, একটা বিশিষ্ট ঘর, বিটা সেল,
সেখান থেকে ইনসুলিনের হরমোনের ক্ষরণ ঘটে। এখন সমস্যা হচ্ছে এই যে ফ্যাক্টরিটা বেশ ভালো চলছে, সেখান থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে হঠাৎ করে কাজের চাপের জন্য ফ্যাক্টরির থেকে যারা ইনসুলিন তৈরি করবে বা যারা জিনিসটা প্রডিউস করবে, সেই যে সেলসগুলো, বিটা সেলসগুলো, তারা টায়ার্ড, এক্সস্টেড হয়ে যায় এবং এইটার ফলে ইনসুলিনের ক্ষরণটা কমতে থাকে। তাহলে এইটা হচ্ছে একটা প্রাথমিক জিনিস যেটাকে আমরা বলি যে বিটা সেল এক্সশন, এবং তার ফলে সুগারের ইনসুলিন সিক্রিশনটা শরীরের প্যানক্রিয়াস থেকে কমতে থাকে। এটা গেল প্রাথমিকভাবে যদি আমরা টাইপ 2 ডায়াবেটিস যেটাকে বলি। আরেকটা কারণের জন্য যেটা হয় যে ইনসুলিনের ক্ষরণই ঘটছে না, কারণ শরীরে বিটা সেলসের ফাংশনটাই নেই প্যানক্রিয়াসের মধ্যে। সেখানে ছোট বয়স থেকে ডায়াবেটিস ডেভেলপ করে এবং সেটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। তো আইদার ফ্যাক্টরিতে ঠিকমতো কাজ হচ্ছে না বা ফ্যাক্টরিতে কাজ করার মতো আমার লোক নেই, এই কারণেই ডায়াবেটিস। আচ্ছা, কেন ডায়াবেটিস হয় সেটা বললেন, কিন্তু এই যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এগুলো কি? তো এই যেটা বললাম যে যদি প্রথম থেকেই আমাদের প্যানক্রিয়াস ইনসুলিন তৈরিই না করতে পারে, তাহলে ছোট বয়স থেকেই ব্লাড সুগার লেভেল বেড়ে যাবে, এবং সেটা আমরা দেখতে পাই ছোট বাচ্চাদের মধ্যে বা জুভেনাইল ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস। আচ্ছা, এবার আরও কয়েকটা কারণ এখানে মাঝখানে থাকে। যদি কোনো রকম অ্যান্টিবডি ট্রিগার করে, তখন আমরা মডিফাইড অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়াং বা অটোইমিউন ডায়াবেটিসটা দেখতে পারি, যেটা আমরা কিন্তু ওই টিন এজ থেকে ইয়াং এজে আমরা কিন্তু এই ডায়াবেটিসের অনসেটটা পাই। অধিকাংশ ক্ষেত্রে আমাদের চারপাশে ওই ঢিল ছুড়লে যে মানুষটার গায়ে পড়বে, তার কিন্তু টাইপ 2 ডায়াবেটিস আছে। এবার টাইপ 2 ডায়াবেটিসের সমস্যাটা কি হচ্ছে? ইনসুলিনের ক্ষরণ তার প্যানক্রিয়াস থেকে প্রথম দিকে ভালোই হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ওভার এ পিরিয়ড অফ টাইম আইদার ইনসুলিন শরীরে কাজ করতে পারছে না, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রাথমিক কারণ হচ্ছে ওয়েট বেড়ে যাওয়া। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু সেলুলার লেভেলে গিয়ে সেটা কাজ করছে না এবং মাল্টিপল রিসেপ্টর লেভেল ডিফেক্ট হচ্ছে। সেই জন্য তার টাইপ 2 ডায়াবেটিস তৈরি হচ্ছে, এবং সেটার ম্যানিফেস্টেশন বা তার এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি 30, 35, 40 বছরের পর থেকে। ফোনে আমাদের সাথে কে আছেন শুনে নেব। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিসের ফলে যদি পায়ে কোনো ফোলা থাকে বা ওই ক্ষত জায়গাটা যদি শুকানো না শুকায়, তার কোনো কি একটা রোগ হতে পারে? 1 নম্বর। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সে কোনো ডায়াবেটিসের ফলে কোনো কি ঝাপসা দেখতে পারে কি? এই দুটো প্রশ্ন। নমস্কার। ডায়াবেটিস নিয়ে দুটো প্রশ্ন, যেটা একটা চোখের প্রশ্ন উনি করলেন আর একটা পায়ের প্রশ্ন করলেন। ছোট করে উত্তর নেব, কারণ এটা নিয়ে আমাদের হ্যাঁ, আমাদের বিস্তারিত আলোচনা হবে, বাট ছোট করেই বলি। তো ডায়াবেটিক ফুট যেটা আমরা বলি, তার প্রাথমিক দুটো কারণ পায়ের রক্ত চলাচলে একটা ব্যাঘাত ঘটতে পারে বা পায়ের স্নায়ুগুলো শুকিয়ে যায়, তার ফলে পায়ের চামড়াটা শুকিয়ে যায়, টেম্পারেচার কমে যায়, এবং সেখানে পায়ের তলায় ক্ষত বা ঘা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। কমনলি যেটা হয়, পায়ের তলায় যদি একটা কড়া হয় বা একটা গুপন মতো হয়, সেখান থেকে যখন একটা স্কিন ব্রিচ হয়, তারপরে কিন্তু সেটা একটা আলসারে পরিণত হতে পারে। তাই পায়ের যত্ন নেওয়াটা দরকার, এবং এটা আমরা বিস্তারিত আলোচনা করব। চোখের যে জায়গাটাতে প্রাথমিকভাবে ডায়াবেটিসের ক্ষতি হয়, একটা তো ছানির ইনসিডেন্স বাড়ে, এবং সেটা বয়সের সাথেও তার প্রেভেলেন্স বাড়বে, এবং ডায়াবেটিস থাকলেও ক্যাটারাক্ট বা ছানি হবার সম্ভাবনাটা বাড়ে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা চোখের দৃষ্টিকে কেড়ে নিতে পারে, সেটা হচ্ছে চোখের পর্দায় বা রেটিনাতে একটা ক্ষতি হতে পারে। সেখানে ছোট ছোট মাইক্রোভেসেলস ব্লিডিং হতে পারে, এবং খুব গুরুতর ক্ষতি হলে চোখের রেটিনা ছেড়ে বেরিয়ে আসতে পারে বা রেটিনাল হ্যামারেজ হতে পারে। আমরা এগুলো আরেকটু ডিটেলসে পরে হয়তো আলোচনা করব। বেশ, আমাদের প্রশ্ন তো অনেক রয়েছে, তার সাথে ফোনেও আছেন লিসনার। কে আছেন? নমস্কার। হ্যালো। নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আচ্ছা, নিয়মিত যদি 1 ঘন্টা 40 মিনিট হাঁটা যায় এবং নিয়মিত যদি সাইকেল চালানো যায়,
তাহলে সেটা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কতখানি সহায়তা করে? আর প্রি ডায়াবেটিক স্টেজ এখন একটা বলা হচ্ছে হুম। যে সুগারটা কোন লেভেলে থাকলে সেটাকে প্রি ডায়াবেটিক স্টেজ বলবো। নমস্কার। আচ্ছা, বেশ। মানে আমি কোয়েশ্চেনটাকে আরেকটু সোজা হ্যাঁ। করে দিই। আমি সুগার কত থাকলে বুঝতে পারবো যে আগামী দিনে আমার ডায়াবেটিস হবে? তো এখানে আমি প্রি ডায়াবেটিসটা দিয়ে আগে শুরু করছি, কারণ সেখান থেকেই লাইফস্টাইলটাতে আমরা আসতে পারবো। প্রি ডায়াবেটিসের মাত্রাগুলো হচ্ছে ব্লাড সুগার লেভেলটা যখন আমার 100 বা 110-এর বেশি খালি পেটে হচ্ছে, কিন্তু 126-এর নিচে থাকছে, তখন সেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলে থাকি, ফাস্টিং সুগারের লেভেলে। আর HbA1c বলে যে আরেকটি টেস্ট আমরা দেখি থাকি, 3 মাসের অ্যাভারেজ গ্লুকোজ, সেটা যখন 5.7-এর ওপরে কিন্তু 6.5-এর মধ্যে, সেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলে থাকি। এখন প্রি ডায়াবেটিসের গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, ডায়াবেটিসের 3-4টে স্টেজ আছে। একটা স্টেজ হচ্ছে যেখানে সাইলেন্টলি একটা ইনফ্ল্যামেশন শরীরের ভেতরে সেলুলার লেভেলে চলছে, কিন্তু রোগের কোনো উপসর্গ শরীরের বাইরে আমরা দেখতে পাচ্ছি না। এটাই অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে সাইলেন্ট কন্ডিশন এবং প্রি ডায়াবেটিস, যেটা 5-7 বছর শরীরে থাকে, যখন সুগার লেভেলটা এই রেঞ্জে থাকে। এরপরে যখন ডায়াবেটিসটা আরও বৃদ্ধি পায়, তখন ক্লিনিক্যালি ওভার ডায়াবেটিস কন্ডিশনে আমরা যাই, এবং সেটা বাড়তে বাড়তে একটা কমপ্লিকেটেড ডায়াবেটিসের মধ্যে ন্যাচারাল প্রোগ্রেস অফ হিস্ট্রি প্রোগ্রেশনের জন্য সেটা এগিয়ে যায়। প্রি ডায়াবেটিসের গুরুত্বটা হচ্ছে, যদি ব্লাড সুগারটাকে আমরা এই সময় নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ডায়াবেটিসের এই যে প্রগ্রেশনটা, সেটাকে আমরা কিন্তু অ্যারেস্ট করতে পারবো বা আটকাতে পারবো ক্লিনিক্যালি ওভার্ট ডায়াবেটিস হওয়া থেকে। এবং এখানেই গুরুত্বটা চলে আসছে হাঁটার। প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট করে ব্রিস্ক ওয়াকিং, যেটা আমরা বলি। যদি হাঁটুর সমস্যা হয়, অবভিয়াসলি ব্রিস্ক ওয়াকিং করতে পারবেন না, কিন্তু যতটা সম্ভব ততটা পারলেন। ব্রিস্ক ওয়ার্কিংটা কি, একটু যদি ওয়াকিংটা কি একটু বলে দেন। হ্যাঁ, ব্রিস্ক ওয়াকিং মানে হচ্ছে সাধারণ পেসে হাঁটার থেকে একটু বেশি দ্রুত গতিতে হাঁটছেন, যাতে আপনার একটু সামান্য ঘাম ঝরছে, কিন্তু দৌড়াচ্ছেন না। হাঁটা আর দৌড়ানোর মাঝখানের একটা কনস্ট্যান্ট স্পিডে আপনি হেঁটে চলেছেন কনসিস্টেন্টলি 15-20 মিনিট বা 30 মিনিট, যতটা আপনার শরীর আপনাকে দিচ্ছে। আমাদের ফোনে আছেন আরো একজন, শুনে নিকে আছে। হ্যালো। না, না, এই মুহূর্তে নেই। 22488085 এই নাম্বারে আপনারা সরাসরি আসতে পারেন। আমাদের সাথে আছেন বিশিষ্ট ডক্টর, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর অমিত কুমার দে। তার থেকে জেনে নিতে পারেন যদি আজকে ডায়াবেটিস রিলেটেড কোনো রকম প্রশ্ন আপনার থাকে। এছাড়া আপনি আমাদের 100.1 FM গোল্ডের যে পেজ আছে, সেই পেজে সরাসরি আসতে পারেন, এসে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর আকাশবাণী কলকাতার পেজেও কিন্তু আমরা একদম সরাসরি লাইভ আছি, সেখানে গিয়েও কিন্তু আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আচ্ছা, ডায়াবেটিস থাকলে কিডনি নষ্ট হয়ে যাবে, মানে এটা যেন একদম অবধারিত একটা সত্যির মতো হয়ে গেছে। এটা কি আদৌ সত্যি? ডায়াবেটিসের কমপ্লিকেশনের মধ্যে দেখা যায় যে 10-15 বছর, 20 বছরের সুগার থাকলে কিডনির ওপর একটা চাপ পড়ে। এবার এই চাপ, বিশেষত বিষয়টা কি হয়, কিডনি আমাদের শরীরে একটা ছাঁকনির মতো কাজ করে। ভালো পদার্থগুলোকে রেখে দেয় এবং খারাপ পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারই মধ্যে আমরা যদি দেখি, শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিডনির মাধ্যম দিয়ে, ছোট ছোট সাইজের প্রোটিন, তার মানে কিডনির ওপর একটা চাপ পড়ছে। এবার ডায়াবেটিস রোগটা, আমরা প্রথমেই বললাম, একটা ক্রনিক ডিজিজ এবং একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, মানে শরীরের চারিপাশে সেলুলার লেভেলে, মাইক্রোস্কোপিক লেভেলে ইনফ্ল্যামেশন হচ্ছে। ঠিক যেরকম চোখে ক্ষতি হচ্ছে, ঠিক সেমনি কিডনিতে ক্ষতি হচ্ছে একটা ইনফ্ল্যামেশনের জন্য। এবং এই ফিজিওলজিটার জন্যেই মাইক্রোভ্যাস্কুলার লেভেলে কিডনির সেলসগুলোর ওপর ক্ষতি হয়, এবং তখন কিডনি থেকে প্রোটিন বেরোনো শুরু করে, এবং তখন থেকেই কিন্তু কিডনির ওপর একটা এফেক্ট হওয়া ডায়াবেটিসে শুরু হয়। আমরা এগুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবো, তারপর আবার ফিরে আসবো আরোগ্য অনুষ্ঠানে। ও দাদু, পায়ের কড়া নিজের হাতে কাটবেন না। 6292300396 ফোন করে কিউরাফুটে আসুন, ডাক্তার দেখান, সুস্থ হন। কিউরাফুট, 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার 1 নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396-এ। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
মৌসুমীর সঙ্গে ফিরে এলাম আরোগ্য অনুষ্ঠানের। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত কুমার দে, ডায়াবেটিস বিশেষজ্ঞ। আর আপনারা ডায়াবেটিস নিয়ে যেসব প্রশ্ন আছে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন আমাদের। এই যে আপনি কিডনির কথা বলছিলেন যে 20 বছর 25 বছর ধরে যদি ডায়াবেটিস থাকে সম্ভাবনা আছে, এটাকে প্রতিহত করব কি করে, আর বুঝবো কি করে যে আমার কিডনি আস্তে আস্তে খারাপ হচ্ছে? আপনি ইউরিনের কথা বলছিলেন, হুম। এটা কি একমাত্র ইউরিন এসিআর দিয়ে বোঝা যাবে? বা আরেকটা প্রশ্নের সাথে জুড়ে দিচ্ছে যে প্রোটিন আপনি বললেন যদি ইনক্রিজড হয় ইউরিনে, সেক্ষেত্রে হয়তো কিডনির সমস্যাটা যে হচ্ছে সেটা বোঝা যায়। তাহলে প্রোটিন যদি বেরোয় তাহলে কি ডায়াবেটিসের জন্যই শুধু কিডনিটা সমস্যা হচ্ছে সেটাই ধরে নেব? বেশ, দুটোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে আসি বুঝবো কি করে। তো সেখানে আপনি একটা পরীক্ষার কথা তুললেন, ইউরিন এসিআর। পরীক্ষাটা একটু ব্যাখ্যা করি আগে। এসিআর বলতে কি বুঝি? এটা হচ্ছে একটা রেশিও যেটা আমরা ক্যালকুলেট করি, প্রোটিন টু ক্রিয়েটিনাইন রেশিও বা অ্যালবুমিন টু ক্রিয়েটিনাইন রেশিও ইউরিনের মধ্যে চেক করা হয়। কিভাবে এই পরীক্ষাটা করা হবে? যে কোনো স্পট ইউরিন স্যাম্পেল আমরা নিতে পারি। সকালের যে প্রথম ইউরিন স্যাম্পেলই লাগবে তার কোনো দরকার নেই। স্পট ইউরিন স্যাম্পেলে একটা রেশিও চেক করা যে কতটা প্রোটিন লিক করছে। আরেকটি পরীক্ষা হয় যেটা লোকে খুব কমনলি জানেন, সেটা রক্ত পরীক্ষার মধ্যে ক্রিয়েটিনিন লেভেল। এখন অনেকেরই ধারণা ক্রিয়েটিনিন লেভেল যদি নর্মাল থাকে তাহলে আমার কিডনি ভালো আছে, কিন্তু এটা কিন্তু একটু ভুল ধারণা। কারণ ক্রিয়েটিনাইন বাড়ার অনেক আগে ইউরিন দিয়ে কিন্তু প্রোটিন লিকেজ শুরু হয়ে যায়, এবং সেটাই কিন্তু আমরা এই ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও টেস্টার মাধ্যম দিয়ে ধরা পড়ি। তাহলে কতদিন অন্তর করে করতে হবে? প্রত্যেকটা ডায়াবেটিস রুগীকে বছরে অন্তত 2বার করে ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও একটা স্পট ইউরিন স্যাম্পল দিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে। যদি ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনাইন রেশিও 30-এর ওপর থাকে, তার মানে হালকা হালকা প্রোটিন তার ইউরিন দিয়ে বেরোচ্ছে, এবং সেখানে কিন্তু সুগারকে নিয়ন্ত্রণ করলেই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা নর্মাল হয়ে যায়। 300-র ওপর যদি সেই লেভেলটা চলে যায়, মানে বড় বড় পার্টিকেলস বা বড় বড় সাইজের প্রোটিন বেরোচ্ছে, এবং সেখানে কিডনির ওপর ক্ষতি হওয়ার সম্ভাবনাটা আরেকটু বাড়ে। অধিকাংশ ক্ষেত্রেই এটা ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে আপনার সুগার কন্ট্রোলের ওপর। অর্থাৎ সুগার যদি ভালো করে কন্ট্রোল থাকে তাহলে ইউরিন দিয়ে প্রোটিন লিকেজ কমবে। সুগার যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু ইউরিন দিয়ে প্রোটিন লিকেজ বাড়বে। কিন্তু মৌসুমী যে একটা খুব ভালো প্রশ্ন করলেন যে শুধু কি সুগার, প্রেশারের জন্য কিন্তু এটা হতে পারে। কাজেই ডায়াবেটিস থাকা মানেই কিন্তু সাঙ্গ প্রসঙ্গ অনেকগুলো রোগ থাকবে, কোলেস্ট্রল বাড়বে, প্রেশার বাড়বে, এবং এই কোমরবিড কন্ডিশন আমরা বলে থাকি, এগুলো থাকলেও কিন্তু আমাদের কিডনির ওপর চাপ পড়তে পারে। কাজেই সুগারের সাথে সাথে আমাদের প্রেশারটাকেও কন্ট্রোল করতে হবে। বেশ, ফোনে কে আছেন লিসেনার শুনে নিন। হ্যালো, নমস্কার, কে বলছেন আমাদের? না, এই মুহূর্তে কেউ নেই। আমাদের ফেসবুক লাইভে কিন্তু অলরেডি বেশ কিছু প্রশ্ন এসে গেছে। তার মধ্যে মধুসূদন চক্রবর্তী প্রশ্ন করছেন HbA1c 5.9 বাট ফাস্টিং সুগার 96, প্লিজ ইনফর্ম মি ইট প্রি ডায়াবেটিক। ফাস্টিংয়ের মাত্রা দেখতে গেলে নর্মাল রেঞ্জ, কিন্তু HbA1cর মাত্রা দেখতে গেলে এটা কিন্তু প্রি ডায়াবেটিস রেঞ্জ। এইটাই হচ্ছে আর্লিয়েস্ট সাইন। এই ক্ষেত্রে প্রাথমিকভাবে করণীয় হচ্ছে আপনাকে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। দেখুন, ডায়াবেটিসের চিকিৎসার 3টে পিলার। প্রথমে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, সেটাকে দুভাগে ভাগ করে নিলে একটা চলে আসে ডায়েট, আর একটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, একটু আগে বললাম 30 মিনিট করে রেগুলার হাঁটলেই মোটামুটি অনেকটা মেটাবলিজম ইমপ্রুভ করে, অনেকটা ক্যালোরি বার্নিং হয়, কিছুটা রেজিস্ট্যান্স ট্রেনিংও করতে পারি। খাওয়া দাওয়াটাকে আমাদের একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সেটা একটা আলাদা বিষয়। এই পিরিয়ডটাতে যদি আমি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু HbA1cটাকে আমি সহজেই 5.7-এর নিচে নামাতে পারবো। ডায়াবেটিস পেশেন্টের জন্য আইডিয়াল লাইফস্টাইল কি? প্রথমত নিজেকে আনন্দে রাখা। এটা কিন্তু সবসময় আমরা ভুলে যাই যে মানে এটা কি মেন্টাল, শুধুই ডায়াবেটিস না যে কোনো সবকিছুর জন্য, বাট লাইফস্টাইল ডিজিজ, ডায়াবেটিসটাকে আমরা প্রথমেই বলে থাকি ইটস আ লাইফস্টাইল ডিজিজ। তাহলে শুরুটা হয় লাইফস্টাইল দিয়ে, চিকিৎসার শুরুটাও হবে কিন্তু লাইফস্টাইল কারেকশন দিয়ে। ওষুধ কিন্তু তার অনেক পরে আসবে। তাহলে নিজেকে ভালো রাখতে গেলে ফিজিক্যাল হেলথের সাথে সাথে মনটাকে ভালো রাখতে হবে, নিজেকে আনন্দে রাখতে হবে, ঠিক সময় ঘুমাতে হবে। অ্যাডিকুয়েট স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্লিপ যদি ইনকমপ্লিট হয় তাহলে শরীরের অনেক হরমোনস বাড়ে যেটা সুগারকে বাড়িয়ে দেয়। নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে হবে, এবং স্ট্রেস ফ্রি রাখার জন্য কিছু নিয়ম, কিছু এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম এগুলো আপনি করতে পারেন। খাওয়া দাওয়াটা, ডায়েট বিষয়টাকে আমরা অনেক সময় খুব ভয় পাই যে ডায়েট মানেই আমার সব খাওয়া বন্ধ হয়ে যাবে। প্র্যাকটিক্যালি ডায়েট মানে হচ্ছে একটু স্মার্ট ইটিং।
আমি কি খাচ্ছি বুঝে খাবো, কখন খাচ্ছি ভেবে খাবো, যেটাকে আমরা মাইন্ডফুল ইটিং বলি। হেলদি ইটিং, ব্যালেন্সড মিল মানে হচ্ছে তার একটা নির্দিষ্ট মাপে কার্বোহাইড্রেট থাকবে, তার মধ্যে নির্দিষ্ট মাপের প্রোটিন থাকবে, ফ্যাটস অ্যান্ড অয়েলসও থাকবে, এবং সেটাকে টাইমে অল্প করে বারে বারে খাবো, এবং দিনের একটা নির্দিষ্ট সময় বের করব যেখানে সে সময়টা শুধু আমার, এবং এই সময় আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট এক্সারসাইজ করবো। এই কয়েকটা সিম্পল স্টেপস ফলো করলেই কিন্তু হেলদি লাইফস্টাইল ফর ডায়াবেটিসটা ফলো করা যায়। আমার আবার একটা ফালতু প্রশ্ন আছে। বলে ফেলো। এই যে বলছিলেন যে খুব সুখী থাকতে হবে, সঠিক সময় ঘুমাতে হবে, অনেকে বলেন যে ডায়াবেটিস বাড়ে চিন্তা থেকে। সত্যি কি বেশি চিন্তা করলে বেশি ডায়াবেটিস হয়? দেখুন, চিন্তা করলে সুগার হয়ে যাবে বিষয়টা কিন্তু ভুল। কিন্তু আমি যদি খুব স্ট্রেসে থাকি, তাহলে স্ট্রেস থেকে আমার হাইপারগ্লাইসিমিয়া, মানে আমার যদি অলরেডি শরীরে ডায়াবেটিস থাকে এবং আমি যদি একটা খুব মেন্টাল বা ফিজিক্যাল স্ট্রেস মানে আমার ধরুন জ্বর হয়েছে, ইনফেকশন হয়েছে, সেটাও একটা ফিজিক্যাল স্ট্রেস, আমি যদি স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে থাকি, তাহলে কিন্তু সেই পরিস্থিতিতে অ্যাজ আ ডায়াবেটিক পার্সন আমার সুগারটা বাড়তে পারে। ফোনে আছেন কে? নমস্কার। হ্যালো, আপনার রেডিও সেটের ভলিউমটা শূন্য করে দিন। আরোগ্য অনুষ্ঠানটা সপ্তাহে 2 দিন শুরু করলে খুব ভালো হয়। না, আপনার কি সুগারের বিষয়ে কোনো প্রশ্ন আছে? না। না, উনি একটা এইরকম ভাবে সাজেশন দিয়েছে, মানে ওনার ভাল লাগছে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এরপরে বলে দিই যে আমাদের ফেসবুক লাইভে কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন এসেছে। শৈবাল মাইতি তিনি বলছেন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস ডিফারেন্স প্লিজ। শৈবাল মাইতি, মৈত্রপীঠ, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা থেকে। আমি বলে দিই যে কিছুক্ষণ আগেই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি, মানে ডাক্তারবাবু বলেছেন। আর আমাদের ফেসবুক লাইভটা তো পেজে থাকেই, তাই আপনারা একটু যদি এগিয়ে গিয়ে দেখে নেন তাহলে এই উত্তরগুলো পেয়ে যাবেন, কারণ আমাদের আরো অনেক কিছু জানার আছে, তাই একই জিনিস হয়তো আমরা বারবার রিপিট করব না। এরপরে সুবীর চট্টোপাধ্যায় তিনি বলছেন হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রেঞ্জ অফ ডায়াবেটিক ইন রেসপেক্ট অফ ফাস্টিং অ্যান্ড পিপি অ্যাজ ওয়েল অ্যাজ HbA1c ফর আ পার্সন অফ অ্যাবাভ 60 ইয়ার্স। খুব সুন্দর প্রশ্নটা। আমি আর একটু যোগ করে দিই এর সঙ্গে, যে কেউ কেউ বলে যে আমেরিকার স্ট্যান্ডার্ডেই, ভারতবর্ষের স্ট্যান্ডার্ডেই, এই পদ্ধতিতে পরীক্ষা হলে স্ট্যান্ডার্ড, অন্য পদ্ধতিতে পরীক্ষা হলে আলাদা স্ট্যান্ডার্ড। পুরো বিষয়টা কি? আচ্ছা, তাহলে এটা একদম পুরো মনিটরিং অফ ডায়াবেটিস আর ডায়াগনোসিসটাকে আমি একটু বিস্তারিত সবার জন্য বুঝিয়ে দিই, বিকজ একটা কনফিউশন থাকে। কিভাবে ডায়াবেটিসের আমরা পরীক্ষা করব? রক্ত দিয়ে আমরা পরীক্ষা করব, ভিনাস ব্লাড, যেটা ল্যাব থেকে আপনার বাড়িতে এসে চেক করে। এটা একমাত্র পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি আঙুলে ছুঁচ ফুটিয়ে গ্লুকোমিটার দিয়ে আপনার সুগার চেক করতে পারেন। এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে হাতে আমরা এখন একটা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং বা সেন্সার পড়তে পারি, যেটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আমাদের ব্লাড সুগারকে মাপতে পারে। এবার যে রক্তটা আপনি ল্যাবে পরীক্ষা করতে দিচ্ছেন তার মধ্যে রেঞ্জটা কি? প্রি ডায়াবেটিসটা আমরা বললাম 100 থেকে 125-এর মধ্যে যদি ফাস্টিং থাকে তাহলে সেটা আমরা প্রি ডায়াবেটিস ধরবো। পিপির ক্ষেত্রে যদি 140 থেকে 200-র মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা প্রি ডায়াবেটিস রেঞ্জে ধরবো। এটাকে আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলে থাকি। HbA1cর মাত্রায় ধরলে 5.7 থেকে 6.5 হচ্ছে প্রি ডায়াবেটিস। তাহলে 126-এর ওপরে যদি আমার ফাস্টিং থাকে, 200-র ওপর যদি আমার পিপি থাকে, পিপি মানে খাবার 2 ঘন্টা পর। এবার খাবার 2 ঘন্টা পর মানে খাবার শুরু থেকে 2 ঘন্টা পর, এই বিষয়টাও কিন্তু সকলকে একটু জানতে হবে। খাবার শেষ থেকে নয়, শুরু করার থেকে 2 ঘন্টা পর যে পোস্টপ্র্যান্ডিয়াল সুগারটা আসছে, এবং HbA1c যদি 6.5-এর ওপর হয় তাহলে সেটা হচ্ছে ডায়াগনস্টিক অফ ডায়াবেটিস। এই যে আর একটা প্রশ্ন আপনি আমার মানে ওই উৎসাহিত এটার সাথে চলে করলেন প্রশ্ন, সেটা হচ্ছে যে খাবার 2 ঘন্টা পরে খাবার খাবো না গ্লুকোজ খাবো? আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে আমরা কি দেখতে চাইছি। পিপি সুগার 2 রকমের ভাবে আমরা দেখি। একটাকে বলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, OGTT। এটা নিয়মিত রূপে আমরা করি না, শুধু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য আমরা করে থাকি। এক্ষেত্রে আমরা একটা গ্লুকোজ চ্যালেঞ্জ দিচ্ছি, 75 গ্রাম একটা মেজার্ড অ্যামাউন্ট গ্লুকোজ চ্যালেঞ্জ দিচ্ছি। সেটা খাওয়ানোর টাইম থেকে 2 ঘন্টা পর আমি একটা পিপি নিচ্ছি। কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা কিন্তু এই পিপিটা করব না। আমরা করব, আমি রেগুলার আমার যা খাওয়া দাওয়া করি সেই খাওয়া দাওয়ার শুরু থেকে, ফ্রম দ্য স্টার্ট অফ দ্য বাইট। কেন? এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমি মুখে যখন খাবারটা দিচ্ছি তখন থেকে আমার মেটাবলিজমটা শুরু হচ্ছে, ফ্রম দ্য টাইম আই স্টার্ট চুইং দ্য ফুড। তো সেখান থেকে শুরু থেকে 2 ঘন্টা পর আমি পিপিটা দেবো। এখানে আর একটা প্রশ্ন, খুব কনফিউশন চলে আসে যে তাহলে কি সেদিনকে আমি ওষুধটা খাবো না? না, ওষুধটা খাবো।
কি দেখতে চাইছি, আমার রেগুলার লাইফস্টাইলের মধ্যে রেগুলার ওষুধ খেয়ে খাবার শুরু থেকে 2 ঘন্টা পর আমার পিপি কি আছে সেইটাই আমরা দেখতে চাইছি। অর্থাৎ এক থালা ভাত খেয়ে পিপি করতে হবে তার কোনো মানে নেই। রেগুলার যে ওষুধটা খাই সেই ওষুধটা খাবো, রেগুলার যে খাবারটা খাই সেই পরিমাণের খাবারটাই খাবো, তার শুরু থেকে 2 ঘন্টা পর যে পিপিটা সেই পিপিটাই আমি দেখতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো প্রতিদিন একরকম খাই না, না। এটা হচ্ছে এক। একদমই। আর 2 নম্বর, আমি যখন খাই নিয়মিত, হ্যাঁ। তারপরে যে টেস্ট করবে সে যে নিতে তেমন তো কথা নেই। তাহলে তো এখানেই একটা রুটিন ব্রেক করে গেল। হ্যাঁ, সেই জন্যেই আমরা পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগারটাকে বলি। আপনার যদি মনে হয় যে ব্রেকফাস্টটা আপনার গুড মিল, ব্রেকফাস্টের শুরু থেকে 2 ঘন্টা পরে দিন, দুপুর ভাত খাওয়া অবধি ওয়েট করতে হবে না, কারণ যে ব্লাড কালেক্টর আপনার বাড়িতে আসবে সে 4টের সময় ব্লাড নিতে আসবে না, ততক্ষণে ল্যাবের কালেকশন বন্ধ হয়ে যাবে। তো ব্রেকফাস্ট করব, তার আগে ওষুধ খাবো, ওষুধ খাবার ব্রেকফাস্টের 2 ঘন্টা পর আমি পোস্টপ্র্যান্ডিয়াল সুগার দেবো, সেটাই আমার পিপি। আবার কঠিন প্রশ্ন আবার এসছে আমার মাথায়। ও মানে সুগারের ওষুধ খাওয়ার আগে খাবো না পরে খাবো? সেটা ডিপেন্ড করছে কি ধরনের ওষুধ খাচ্ছি। কিছু সুগারের ওষুধ আছে যেটা খাবার আগে দেওয়া হয়, কিছু সুগারের ওষুধ আছে যেটা খাবার সঙ্গে দেওয়া হয়, কিছু সুগারের ওষুধ আছে যেটা খাবার পরে দেওয়া হয়। ডিপেন্ড করছে ওষুধটা কিভাবে কাজ করছে তার উপর। আচ্ছা, মাঝে মাঝে ভুলে গেলে, ধরুন মাসে 1 দিন বা 2 দিন ওষুধ খেতে ভুলে গেলাম, খুব ক্ষতি হবে? কি ওষুধ খাচ্ছেন, যেরকম আপনি যদি ইনসুলিন নেন ফর এক্সাম্পল, ইনসুলিনের যদি একটা ডোজ মিস করেন তাহলে অবভিয়াসলি সুগার বেড়ে যাবে। কিন্তু যদি কোনো স্পেসিফিক ওষুধ হয় যেটা গ্লুকোজ মেটাবলিজমের ওপর এফেক্ট করছে, সেটার একটা ডোজ হয়তো সুগারের মাত্রা এফেক্ট করবে না, কিন্তু এটা যদি প্রতিনিয়ত হয় তখন আপনার কিন্তু সেটা আপনার লং টার্ম সুগার কন্ট্রোলের উপর গিয়ে এফেক্ট করবে। ফোনে আছেন কে? সরাসরি চলে যাব। নমস্কার। হ্যালো, বলুন, কি প্রশ্ন আছে? আপনি কে বলছেন? আমি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে আসলাম খান বলছি। বলুন। বলুন। দাদা, দিদি আর ডাক্তার বাবুকে ধন্যবাদ। বলুন আপনার প্রশ্ন। ধন্যবাদ তো আপনাকে। বলছি যে আমি ডিসেবিলিটির জন্য কথা রাখতে চাই। কি ডিসেবিলিটি ঘরে থাকে, তার বাইরে বেরো না, কি ওদের মানে হতে পারে ডায়াবেটিস? আর একবার কোশ্চেনটা একটু বলুন। ডিসেবিলিটি ঘরে থাকে, ঠিক আছে, বাইরে তো বেরোতে পারে না, হ্যাঁ। মুখের জন্য বলছি। আচ্ছা, তো বাড়িতে আপনার বসা কাছে আছে, তার কি ডায়াবেটিস হতে হ্যাঁ। পারে কিনা ডিসেবিলিটির হ্যাঁ, জন্য, তাই তো? আরেকটি প্রশ্ন, হ্যাঁ, হুম। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখছি। যে ডিসেবিলিটি আছে তারা তো বাইরে বেরো না, তো ওদের মানে হাত পা কোনো তো মানে সমস্যা হবে কিনা? ঠিক আছে, শুনতে থাকুন আপনি। হাত পার কোনো সমস্যা যারা হবে কিনা? ডিসেবল, যারা হ্যাঁ, চ্যালেঞ্জ, হ্যাঁ। তাদের কি সুগারের সম্ভাবনা আছে? তারা বাড়ি থেকে বেরোয়? দেখুন, ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর দিয়ে দেখতে গেলে তার যদি পরিবারে একটা ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাহলে তার একটা হাই রিস্ক থাকবে, মানে কারো কারো পৈতৃক পৈতৃক সম্পত্তি যেটা আপনি বললেন। দ্বিতীয় কথা হচ্ছে তার যদি ওজনটা বেশির দিকে থাকে, ওভারওয়েট বা ওবিস থাকে, তাহলে সেক্ষেত্রে তার একটা মানে সিডেন্টারি লাইফস্টাইলের জন্য, যেহেতু তার ডিসেবিলিটি রয়েছে এক্ষেত্রে বলছেন, তার একটা রিস্ক ফ্যাক্টর বেশি, তো সেখানে তার অবভিয়াসলি সুগার হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তাকে খাওয়া দাওয়ার দিকটাকে ভালো করে খেয়াল রাখাতে হবে। আর হাত পার বিষয়টা যেটা বললেন, যে তার যদি ডিসেবিলিটি থাকে, কমনলি যেটা হয় মাসেল ওয়েস্টিং হয়, এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশনটা এক্ষেত্রে করা হয়, যাতে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফিজিওথেরাপির মধ্যে তার মোবিলাইজেশনটা করানো যায়। না, আমার একটা প্রশ্ন আছে। যে সব ফেসবুক লাইভে অনেক ইয়াং ছেলেমেয়েরা রয়েছে, তো তাই আমার খুব জানতে ইচ্ছে করছে, মিষ্টি কথা যারা বলে তারা কি মানে তাদের আর সুগার হতে পারে, নাকি যারা তেতো কথা বলে তাদের সুগার? নাকি তেতে কথা বলে যারা তাদের সুগার হয় না? হুম। কথা বলার সাথে তো কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রশ্নটা এভাবে করতে পারেন, মিষ্টি খেলে সুগার হয় কিনা, মিষ্টি না খেলে সুগার হয় না কিনা। না, মিষ্টি না খেলেও মিষ্টি কথা বলা যায়। তা আমরা মিষ্টিতেই কনসেন্ট্রেট করি। মিষ্টি খেলে কি সুগার হয়? মানে মিষ্টি আমি বলছি সুগার sugar- হওয়ার পরে মিষ্টি খাওয়ার প্রশ্ন না। হ্যাঁ। না মানে আমি বলছি যারা ধরুন মিষ্টি খুব ভালোবাসে আর বাড়ি থেকে বলে "এ, খাস না, সুগার হবে", সত্যি কি তাই? না, এটা একদমই ভুল কথা। মিষ্টি মানে হচ্ছে হাই কার্বোহাইড্রেট। আমার যদি কার্বোহাইড্রেট মেটাবলিজম করার মতো ক্ষমতা আমার অগ্নাশয়তে থাকে, অ্যাডিকুয়েট ইনসুলিন সিক্রিশন দিয়ে আমি টপাটপ রসগোল্লা খাই, কিচ্ছু হবে না। কিন্তু যদি আমার ডায়াবেটিস থাকে, বা আমার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, বা বিটা সেল এক্সজশন থাকে, যেটা আমি প্রথম দিকে বোঝালাম, তাহলে কিন্তু একটা রসগোল্লা খেলেই কিন্তু সুগারটা একদম উপর দিকে উঠে যাবে। তো কাজে এটা ভুল ধারণা যে মিষ্টি খেলে সুগার হয়। কিন্তু হ্যাঁ, সুগার থাকলে মিষ্টি একেবারেই খাওয়া যাবে না বিষয়টাও কিন্তু অতটা মানে ওই রকম স্ট্রিক্ট নয়। সব কিছুকে বললাম না, মাইন্ডফুল ইটিং। কাজেই পুজোর দিনে একটা মিষ্টি যদি খাই সেটা খুব একটা অপরাধ নয়, কিন্তু বাকি খাবারের সাথে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, স্মার্ট ইটিং করতে হবে। মানে একটা মিষ্টি খেলে আর কি কি খাবো না? একটা মিষ্টি যদি আপনি খান, এখন যদি আপনি একটা রসগোল্লা খান,
তাহলে না, আমি তো প্রতিদিন ছেড়ে দিই মিষ্টি হ্যাঁ, খাওয়া। আমি- আগামী আমি- 6 মাস আর খাবো না। রাইট, এবার একটা মিষ্টিতে আপনার মোটামুটি যা ক্যালোরি হবে সেটা একটা মিলের হাফ। তাহলে একটা মিলের হাফ আপনাকে সেদিনকে ত্যাগ করতে হবে সেই মিষ্টিটাকে খাওয়ার জন্য। ইট ইজ অল অ্যাবাউট দ্যাট ব্যালেন্স। আচ্ছা, এই যে একটু আগে আমাদের কথা হচ্ছিল যে কোনো ডোজ যদি মিস যায়, হ্যাঁ। সেই ক্ষেত্রে সুগারটা স্পাইক করতে পারে। হ্যাঁ। ইনসুলিন যারা নেয়, হ্যাঁ, ইনসুলিন নেওয়ার আগে, মানে ধরুন খাওয়ার আগে ইনসুলিন নেওয়ার কথা, কিন্তু সেটা হয়তো নেওয়া হলো না কোনো কারণে, নিয়ে যেতে ভুলে গেলেন বা বাইরে কোনো ডিনারের ব্যবস্থা থাকলো, সেই ক্ষেত্রে ইনসুলিনটা নেওয়া হলো না, তাহলে কি বাড়ি এসে সে সেই ইনসুলিন ডোজটা নিয়ে নেবে? না, এটা ডিপেন্ড করছে কি ধরনের ইনসুলিন নিচ্ছে। তাকে খাওয়ার আগেই ধরুন নিতে বলা হ্যাঁ, হয়েছিল। খাবার আগে ইনসুলিন সবসময় খাবার আগেই নিতে বলা আচ্ছা, হয়। এই যে আপনি বারবার বলছেন কি ধরনের ইনসুলিন, হ্যাঁ। ইনসুলিন কত ধরনের হয়? ইনসুলিন প্রাথমিকভাবে আমরা শুনি যে হিউম্যান হ্যাঁ, মিক্সচার, আমি বলে এগুলো দিচ্ছি একটু সেটাই। বলুন। 3 ধরনের ইনসুলিন হয়। একটাকে আমি নাম না নিয়েই বলবো, ব্র্যান্ড নেম না নিয়েই বলবো। একটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন, মানে যেটা দীর্ঘক্ষণ ধরে কাজ করে। সেই ইনসুলিনটা রাতে একবার নিতে হয় বা দিনে একবার নিতে হয়, এবং সেটার সাথে খাবারের কোনো সম্পর্ক থাকে না। আমরা অনেক সময় ইনসুলিন দিয়ে থাকি যেটা বলি শুধু রাত্রির 8টার সময় নেবে, এটাকে লং অ্যাক্টিং ইনসুলিন বলি। এটার কেমিক্যাল কম্পাউন্ড নেমটাকে হচ্ছে গ্লার্জিন বলা হয়। আচ্ছা, আর এক ধরনের ইনসুলিন হচ্ছে যেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, মানে খাবার ঠিক 5 থেকে 10 মিনিট আগে নিতে হয় বা খাবার ঠিক আগে নিতে হয়। কারণ ইনসুলিনটা সঙ্গে সঙ্গে কাজ করবে, 3-4 ঘন্টা তার অ্যাকশন থাকবে, এবং ওই যে সুগারটা বাড়ছে ফিজিওলজিক্যালি খাবারটা খাবার জন্য সেটাকে কন্ট্রোল করে চলে আসবে। এবার এই 2 ধরনের ইনসুলিনটাকে যদি আমি মিক্স করি সেটাকে বলা হয় প্রি মিক্সড ইনসুলিন, মানে কিছুটা লং অ্যাক্টিং ইনসুলিন আর কিছুটা শর্ট অ্যাক্টিং ইনসুলিনের কম্বিনেশন, সেই ইনসুলিনটা দিনে 2 বার করে দেওয়া হয়। তো কাজেই কী ধরনের ইনসুলিন নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে আমি কখন নেবো ইনসুলিনটা। বাট প্রাথমিকভাবে বেশিরভাগ ইনসুলিনই আপনাকে খাবার আগে নিতে বলা হবে, যদি না সেটা ওই বেজাল ইনসুলিন বা লং অ্যাক্টিং হয়, যেটা খাবারের সাথে কোনো সম্পর্ক নেই। বেশ, যে প্রশ্নে ছিলাম, মানে সেটা তাহলে কি করবে সে যদি খেয়ে নেয় এবং সে ধরুন খাওয়ার আগের ইনসুলিনটাই তাকে নিতে বলা হয়েছে, হ্যাঁ। সে কি পরে এসে ওই ইনসুলিনটা নিয়ে আবার কিছু খেয়ে নেবে? না, এটা সেক্ষেত্রে করা যাবে না। এবার যদি তার সঙ্গে সঙ্গে মনে পড়ে, খেতে খেতে মনে পড়লো, তাহলে খেতে খেতে সে নিতে পারে। এবার এখন যে অ্যানালগ ইনসুলিনগুলো ব্যবহার হচ্ছে, যে অ্যানালগ ইনসুলিনগুলো তৈরি করা হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজিকে আরেকটু মাথায় রেখে এবং মানে মিমিক করে, সেই ইনসুলিনটা কিন্তু খাবার সঙ্গে সঙ্গে নেওয়া যেতে পারে, বা সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেল তারপরেও কিন্তু সঙ্গে সঙ্গে সে নিতে পারে। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরে নিলে কিন্তু তার সেই কার্যকারিতাটা ফিজিওলজিক্যালি সে ম্যাচ করাতে পারবে না। কিন্তু যদি আমরা এক্ষেত্রে ধরে নিই যদি হিউম্যান ইনসুলিন নিচ্ছে, হিউম্যান ইনসুলিন কিন্তু আইডিয়ালি তাকে নিতে হবে 15-20 মিনিট আগে খাবারের, তবেই তার কাজটা অ্যাকশনটা শুরু হবে এবং তারপরে তাকে খেতে হবে। ইনসুলিন নেওয়ার যারা ইনসুলিন নেয় তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, এবং জেনারেলি আমরা বলে থাকি সকালে ঘুম থেকে উঠে যেরকম ব্রাশ করছেন সেরকম সুগার চেক করতে হবে এবং সময় মতো কিন্তু ইনসুলিন নিতে হবে, কারণ ইনসুলিন টেকার্সদের ক্ষেত্রে কিন্তু এটা তার একটা রেগুলার দৈনন্দিন জীবনের একটা পার্ট। যে ইনসুলিন একবার শুরু হলে বলে যে আর বন্ধ করা যায় না, এটা কি সত্যি? আপনাদেরকে একটা গল্প বলি প্রথমে। এই যে আমি প্রথমে একটা ফ্যাক্টরির কথা বললাম, এই ফ্যাক্টরিটা হচ্ছে অগ্ন্যাশয় এবং সেখানে কিছু ওয়ার্কার্স কাজ করছে। আমি গল্পটা এইভাবে শুরু করি যে আমাদের শরীরে ইনসুলিনের প্রয়োজনটা কেন হয়। এখন ধরুন আপনাকে একটা পরিমাণ উৎপাদন করার জন্য আপনার 100 জন ওয়ার্কার লাগছে, কিন্তু হঠাৎ করে সেই ফ্যাক্টরিতে অগ্ন্যাশয়ের মধ্যে আপনার 50 জন লোক বলল আমি কাজ করব না, আমার বেতনে পোষাচ্ছে না, আমি চলে গেলাম। তারা ফ্যাক্টরি ছেড়ে চলে গেল। আপনি তখন কি করবেন? আপনি বাকি 50 জনকে বলবেন যে তুমি তোমাদের টাইম ডবল করে দিচ্ছি, তুমি আমাকে 100 জনের মতো কাজ করে দাও। তাদের বেতন আপনি বাড়িয়ে দিলেন, তারা 100 জনের মতো কাজ করতে আরম্ভ করলো, কিন্তু কিছুদিন পরে তারা ওভারওয়ার্কিংয়ের জন্য হাঁপিয়ে গেল। শরীরের প্যানক্রিয়াটিক বিটা সেলেও কিন্তু ঠিক এই জিনিসটাই হয়। তখন আপনি বলবেন যে না, এরা তো বদমাইশি করছে। তখন আপনি কিছু সুপারভাইজার হায়ার করবেন তাদেরকে কন্ট্রোল করার জন্য। এই সুপারভাইজারগুলো হচ্ছে ওষুধ, ট্যাবলেট। তারা এসে তাদেরকে চাবুক মেরে কাজ করাচ্ছে, কিন্তু তারপরেও তারা বলছে আমরা আর পারবো না। সেই 50 জনও বললো আমাদের পয়সার দরকার নেই, আমরা চলে যাচ্ছি। তাহলে পড়ে গেল আপনার ফ্যাক্টরিতে তালা। এবার আপনি বলুন আপনার ফ্যাক্টরিতে আপনি উৎপাদন কী করে করবেন? তখন আপনাকে নতুন করে আবার 100 জন লোক হায়ার করতে হবে বাইরে থেকে। শরীরের অগ্ন্যাশয়ের মধ্যে ঠিক এই জিনিসটাই ঘটে। ডায়াবেটিসের কন্ডিশনটা প্রগ্রেস করতে করতে এই প্যানক্রিয়াটিক বিটা সেলের এক্সশন হতে হতে যখন 100% বা 90% বিটা সেল এক্সস্ট হয়ে যায়, তখন ইনসুলিন তৈরি করার কোনো সেলস বেঁচে থাকে না।
তখন বাইরে থেকে আমাদেরকে ইনসুলিন নিতে হয়। এবার যদি আমরা বাইরে থেকে ইনসুলিনটা নিয়ে ওই বিটা সেলগুলোকে রেস্ট করিয়ে আবার আস্তে আস্তে বিটা সেলগুলোকে অ্যাক্টিভেট করাতে পারি, তাহলে কিন্তু ইনসুলিনের আস্তে আস্তে প্রয়োজনীয়তাটা কমে যেতে পারে। কিন্তু যদি সেই বিটা সেলগুলো একেবারেই ডেড হয়ে যায় এবং তার শরীরে ইনসুলিন বাইরে থেকে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে তাকে ইনসুলিন সারা জীবনই নিতে হবে। কাজে এটার উত্তরটা কি হলো, যদি ডায়াবেটিস শুরু হওয়ার প্রথম দিকে কাউকে ইনসুলিন দেওয়া হয়, তার যদি সুগার কন্ট্রোলের পরে বিটা সেলগুলো ঠিকমতো কাজ করে, তাহলে তার ইনসুলিন কিন্তু আমরা আস্তে আস্তে বন্ধ করে দিতে পারবো। এবং যদি দেখি যে তার ডায়াবেটিস বহু বছর ধরে রয়েছে এবং সেক্ষেত্রে ডায়াবেটিসের বিটা সেল এক্সজশন কমপ্লিটলি হয়ে গেছে, তখন কিন্তু তাকে ইনসুলিনের ওপরই ডিপেন্ডেন্ট থাকতে হবে। কাজেই এই কথাটা ভুল যে শুরু হলে কোনো দিন বন্ধ হয় না। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করতে পারে, তবে শুরু হলে বন্ধ ডেফিনেটলি করা যায়। মানে এটা খুবই অনেকের কাছে এই প্রশ্নটা Yes. ছিল, এবং এটা নিয়ে অনেক রিউমার্স রয়েছে, একদমই, অনেক মিথ একদমই, রয়েছে। একদমই। অনেকে বলে, মানে বিশেষত প্রবীণ মানুষরা হ্যাঁ। বলেন যে ডায়াবেটিস এই ইনসুলিন দিয়ে দিল, অন্য ওষুধে হ্যাঁ। হতো না, ইনসুলিন দিয়ে দিলে এইটা তো আর কিছু। হ্যাঁ। আপনি বলছিলেন ইনসুলিনের বিভিন্ন ধরন, হ্যাঁ। যে ধরনগুলো আলাদা আলাদা করে। হ্যাঁ। এবার কোন ইনসুলিনটা ভালো? আগে যেমন ছিল ইনসুলিনের সঙ্গে সঙ্গে কাজ করতে, এখন অনেকটা সময় ধরে কাজ করে। হুম। যে সেই ভাগগুলো ভাগটা আপনি কিরকম? বলছিলেন হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কোনটা বেটার বা কোন ক্ষেত্রে কোনটা দেওয়া হয়, মানে এরকম কি হ্যাঁ। কোনো ভাগ রয়েছে? না, ভাগটা হচ্ছে যে তার সুগারের প্যাটার্নটা কিরকম যাচ্ছে তার উপর নির্ভর করে আমরা ডিসাইড করি তাকে কোন ধরনের ইনসুলিন দেওয়া হয়। আমরা ডায়াবেটিসে একটা কথা বলে থাকি, ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। প্রত্যেকটা মানুষ আলাদা, হাতের 5টা আঙুল আলাদা, প্রত্যেকের ট্রিটমেন্ট রেজিম আলাদা হবে। যার সুগারের প্যাটার্ন যেরকম সেই হিসেবে তাকে কিন্তু সেই ধরনের ইনসুলিন দেওয়া হবে। কাউকে একটা লং অ্যাক্টিং বেজাল তার সাথে ট্যাবলেট দিয়ে সুগার কন্ট্রোল করা যায়, কাউকে দিনে 2বার করে কম্বিনেশন প্রিমিক্সড ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে হয়, যেটা আমরা বাইফেজিক বলে থাকি। আবার কারোর ক্ষেত্রে একেবারেই কিছু হচ্ছে না, এত সুগার ফ্লাকচুয়েশন যে দিনে তাকে 4বার করে ছুঁচফুটিয়ে ইনসুলিন নিতে হচ্ছে। তার প্যানক্রিয়াস বা তার ফ্যাক্টরিতে কীরকমভাবে ইনসুলিনের ক্ষরণ ঘটছে এবং বাইরেকার আউটসোর্সড ওয়ার্কার কতটা লাগবে তার উপর নির্ভর করছে। ডক্টর দেখে এবার যে প্রশ্নটা করব, এই যে বারবার পায়ের যত্নের কথা হচ্ছে, ঠিক ডায়াবেটিসে পায়ের যত্ন কিভাবে নেব এবং কি কি পায়ের রোগ হতে পারে? আচ্ছা, রোগটা দিয়ে আগে শুরু করি, যত্নটা দিয়ে শেষ করব। আমরা একটু আগে একটা জিনিস বলেছিলাম, ডায়াবেটিসে পায়ের সমস্যা দুটো কারণে হয়। রক্ত চলাচলের যদি ব্যাঘাত ঘটে বা যদি তার পায়ের স্নায়ু শুকিয়ে যায়। এখন পায়ের রোগ বলতে আমরা কমনলি যে টার্মটা শুনে থাকি সেটাকে বলা হয় ডায়াবেটিক ফুট ডিজিজ। ডায়াবেটিক ফুট ডিজিজে প্রাথমিকভাবে খুব সামান্য একটা পায়ের তলায় কড়া থেকে আরম্ভ করে বড় একটা ক্ষতবিক্ষত ঘা অবধি যেতে পারে, এবং সেটাকে যদি ঠিকমতোভাবে আমরা চিকিৎসা না করতে পারি তাহলে কিন্তু পায়ের যে কোনো একটা অঙ্গ কেটে বাদও যেতে পারে গ্যাংগ্রিন বা ইনফেকশন হয়ে গিয়ে। এছাড়া পায়ে কিন্তু আমরা দেখে থাকি রক্ত চলাচলের ব্যাঘাতের জন্য পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ বলে একটা কন্ডিশন হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু পায়ের ক্র্যাম্প বা পেন কমপ্লেন করে, সেই জন্য আমরা পায়ের কিছু পরীক্ষা করাই, যেরকম পায়ের রক্ত চলাচল কীরকম আছে সেটা দেখার জন্য একটা ডপলার টেস্ট করি আমরা, এবং পায়ের স্নায়ু পরীক্ষা করার জন্য একটা সিম্পল বায়োথিসিওমিটার বলে একটা টেস্ট করি। এছাড়া দেখি পায়ের ফুট প্রেশার সেন্সেশন কি, যেটার ফলে আমরা দেখতে পারি যে অনেকের কিন্তু ফ্ল্যাট ফিট হয়, অনেকের পায়ের তলায় কড়া থাকে বলে পায়ের একটা অংশর ওপর চাপ বেশি পড়ে, অনেকের হাঁটুর প্রবলেমের জন্য সে কিন্তু একটা পায়ের উপর বেশি চাপ দেয় এবং আরেকটা পায়ের উপর কম চাপ দিয়ে হাঁটে। এই ক্ষেত্রে যদি পায়ের একটা 3D ম্যাপিং বা ফুট প্রেশার সেন্সেশন দেখা হয়, সেটাতে কিন্তু তার গেট, তার স্ট্যাটিক বা ডাইনামিক গেটটাকে চেক করা যেতে পারে, এবং এটার মাধ্যম দিয়ে কিন্তু তাকে কাস্টমাইজড ফুটওয়্যার বা কাস্টমাইজড ইনসোল রেকমেন্ডেশন করা হয়। তো এগুলো হচ্ছে পায়ের ট্রিটমেন্ট এবং পায়ের সমস্যা। কিন্তু এর অনেক আগে আমরা এই ক্ষেত্রে কিন্তু একটা কথা হচ্ছে খুব ভ্যালিড, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই প্রিভেনশনের জায়গাটা কিন্তু বিস্তারিত, কাজেই পায়ের যত্ন নিতে হবে। এবার কিভাবে পায়ের যত্ন নেব? রুগীদের আমরা সবসময় বলে থাকি মুখের থেকে পায়ের যত্ন বেশি নেবেন।
প্রথম কথা হচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা, কারণ রাতের বেলাতেই আমাদের সময়টা থাকে, দিনের বেলা আমরা ব্যস্ত থাকি এবং শরীরের পুরো ওজনটা আমাদের পায়ের উপরে থাকে। তো রাতের বেলা শোবার সময় হালকা ঈষৎ উষ্ণ গরম জলটা যেন ঈষৎ উষ্ণই হয় বা নর্মাল টেম্পারেচার হয়। আগে হাত দিয়ে দেখবেন কতটা গরম, তার মধ্যে 5 থেকে 10 মিনিট পাটাকে ডুবিয়ে রাখবেন চামড়াটা নরম রাখার জন্য। তুলে নেবেন একটা পরিষ্কার টাওয়েল, সফট টাওয়েল দিয়ে পাটাকে মুছবেন, আঙুলের ফাঁকগুলোকে পরিষ্কার রাখবেন, ওখানে কোনো রকম ময়েশ্চার বা জল জমতে দেবেন না, নখগুলো ছোট ছোট করে ক্লিপ করে রাখবেন এবং একটা যে কোনো সিম্পল ময়েশ্চারাইজার ক্রিম পায়ের ওপর এবং পায়ের পাতায় নিয়মিত লাগাবেন। খালি পায়ে কোথাও কখনো চলবেন না। বাড়িতে থাকলে চপ্পল পরতে হবে, বাইরে বেরোলে পা ঢাকা বন্ধ জুতো পরতে হবে। মন্দিরে গেলেও খালি পায়ে চলবেন না, মোজা কটন সক্স পরে যাবেন। এটা কিন্তু একটা খুব কমন মিস্টেক। যাদের ডায়াবেটিক ফুট প্রবলেমস হয় তাদের পায়ের স্নায়ু শুকিয়ে যাওয়ার ফলে পায়ের তলায় সেন্সেশন কম হয়। তারা যখন মন্দিরে যাচ্ছে পুজো দিতে, তার সেখানে যদি মাটিটা গরম থাকে সেখানে কিন্তু পায়ে ফোস্কা পড়তে পারে এবং এটা কিন্তু খুব কমন একটা অ্যাক্সিডেন্টাল কন্ডিশন হয় যেখান থেকে পায়ে ঘা হতে পারে। এই কমন প্র্যাকটিসেসগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। একটা আয়না রাখবেন সবসময়, তো পায়ের তলা দেখা সম্ভব নয়, একটা আয়না দিয়ে পায়ের তলাটা রেগুলার চেক করবেন এবং আবার ওই প্রথম কথাটায় ফিরে যাব, মুখের থেকে পায়ের যত্ন বেশি নেবেন। এই যে ফোনে- আপনি আচ্ছা ফোনটা দেখে নিন। হুম, কে আছেন হ্যালো। আমাদের সাথে? হ্যাঁ, হ্যাঁ বলুন আমি বিডন স্ট্রিট থেকে সোমজন ব্যানার্জি বলছি। বলুন। বলুন। আমার বয়স 64 প্লাস। হুম, আমি রিসেন্ট গত বছরে নভেম্বর মাসে সুগার চেক করেছিলাম একটা ওই মেশিনে, যেটাতে গ্লুকোমিটার বলে। হুম। 167 ধরা পড়েছিল। তার 15 দিন বাদে ল্যাব টেস্ট করেছিলাম, 134 হয়েছিল। তারপরে 15 ডিসেম্বর আবার গ্লুকোমিটার টেস্ট করতে এটা 119 হয়ে যায়। এই যে গ্লুকোমিটারের রিডিং আর ল্যাবের পরীক্ষা। দুটোর মধ্যে কি ডিফারেন্সের যে ব্যাপারটা কি আছে, এতে আমরা কি করে কোনটা পারফেক্ট কি করে বুঝবো? বেশ, শুনতে থাকুন। খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো আশা প্রশ্ন। করছি হ্যাঁ ভালো প্রশ্ন, এবং আশা করছি উনি যে রিডিংগুলো বললেন ওগুলো ফাস্টিং সুগারের রিডিং বলছেন। তো দুটো পদ্ধতিতে পরীক্ষা করা হয় ল্যাবে, একটা জিওডি পিওডি মেথড বা হেক্সোকাইনেজ মেথড, একটা এনজাইম মেথড বলে সেটাকে, সেটা দিয়ে পরীক্ষা করা হয়। আর গ্লুকোমিটারে একটা অন্য টেকনোলজিতে পরীক্ষা করা হয়। একটা পরীক্ষাতে আমি ভেনাস ব্লাড নিচ্ছি, মানে ভেন থেকে রক্তটা নিচ্ছি, আর একটাতে আমি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজটা নিচ্ছি। আমরা কখনোই দুটোকে কম্পেয়ার করব না, প্রথম কথা। দুটোর পারপাস আলাদা। ক্যাপিলারি ব্লাড সুগার বা গ্লুকোমিটার পরীক্ষাটা হচ্ছে প্রাথমিকভাবে ফর সেলফ মনিটরিং, এটাকে আমরা বলে থাকি শর্ট ফর্মে SMBG, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। মানে নিজের আপনার ব্লাড সুগার আপনি চেক করবেন এবং কীরকম কমছে বাড়ছে সেটা বুঝবেন। সেটা দরকার আপনার নিজের খাওয়া দাওয়া অ্যাডজাস্টমেন্টের জন্য, যদি ইনসুলিন নেন ইনসুলিনের ডোজ কমানো বাড়ানোর জন্য। এর সাথে ইনসিনক্রোনাইজডভাবে আমি কিন্তু প্রত্যেক 3 মাস অন্তর ল্যাব থেকে ফাস্টিং করব, পিপি করব এবং HbA1c করব, এবং সেটাকে দেখে আমার ডাক্তারবাবু কিন্তু আমার সুগারের ওষুধের ডোজ বা ইনসুলিনের ডোজটাকে অ্যাডজাস্টমেন্ট করবে। আমি দুটোই ব্যবহার করব, কমপ্লিমেন্টারি, একটার সঙ্গে একটাকে রিলেটেড, দুটোর সঙ্গে দুটোকে কম্পেয়ার করব না। সাধারণভাবে দেখা গেলে একটা 10 to 15% ডিফারেন্স কিন্তু দুটোর মধ্যে সবসময় আপনি পাবেন, কারণ দুটোর ব্লাড স্যাম্পেল আলাদা, দুটোর টেকনোলজি আলাদা। আমাদের কিন্তু ফেসবুক লাইভেও অনেক প্রশ্ন এসেছে এবং প্রায় 5K আর কি, 5,000-এর মতো ভিউ আছে আমাদের, বা মানুষজন আছেন আমাদের সাথে ফেসবুক লাইভে। এবং যারা এখনো জয়েন করেননি তাদেরকে বলে দিই যে 100.1 FM গোল্ডে আপনি সরাসরি আমাদের পেজে লাইভ আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বা পাবেন। যারা এখনো করেননি করে নিন, সরাসরি দেখতেও পাবেন, সেখানে কমেন্ট সেকশনে এসেও কমেন্ট করতে পারেন। এছাড়া আকাশবাণী কলকাতার যে পেজ রয়েছে সেখানেও কিন্তু সরাসরি ফেসবুক লাইভে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, মানে আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা সেই প্রশ্ন আমাদের আজকে যিনি ডাক্তারবাবু রয়েছেন ডক্টর অমিত কুমার দে, ডায়াবেটিস বিশেষজ্ঞ, তার কাছে পৌঁছে দেবো, আপনাদের উত্তর বাতলে দেবেন তিনি। আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে মিঠু মৌসুমি ফেসবুক নাম, সেখানে বলছেন রাত্রে 2টো রুটি আর অল্প একটু ভাত খাই, সুগার পেশেন্ট, অসুবিধা কি কিছু হতে পারে? না, ভাত আর রুটি একসাথে খেলে অসুবিধা কিছু নেই, কার্বোহাইড্রেট কাউন্টটাকে ক্যালকুলেট করতে হবে। ভাত এবং রুটি একসাথে খেলে জেনারেলি রাতের একটা কার্বোহাইড্রেট রিচ ডায়েট হয়ে যাচ্ছে, কারণ তারপরে আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার
মেটাবলিজম খুব একটা অ্যাক্টিভলি থাকবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু হবে না, এবং তার ফলে সকালবেলা ঘুম থেকে উঠে সুগারটা একটু বেশি আসতে পারে। এই প্রসঙ্গেই একটা কথায় আসি, যেটা খুব একটা বলা যায় একটা চিন্তার ব্যাপার, যেটা সুগার হলে বা ওয়েট কমানোর ক্ষেত্রে ভাত না রুটি কোনটা খাবো? দেখুন, ভাত আর রুটিরটাকে আমরা ব্যাখ্যা করে থাকি মেডিকেল টার্মে গ্লাইসেমিক লোড আর গ্লাইসেমিক ইন্ডেক্স, এই দুটো বিষয় দিয়ে। ভাত আর রুটির মধ্যে গ্লাইসেমিক লোড বা ইন্ডেক্সের কিন্তু খুব একটা পার্থক্য নেই, কিন্তু এখানে একটি মজার জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকে কিন্তু আমাদের জেনেটিক্যালি এক এক ধরনের খাদ্যদ্রব্যতে কিন্তু এক এক রকমভাবে আমরা রেসপন্ড করি। কারোর কিন্তু রুটি খেলে সুগার বেড়ে যায়, কারোর কিন্তু ভাত খেলে সুগার বেড়ে যায়, এবং এটা কিন্তু খুব ইন্ডিভিজুয়ালাইজড। কাজেই ভাত খাবো না রুটি খাবো সেটা ডিপেন্ড করছে আমার ইন্ডিভিজুয়ালাইজড সুগার প্যাটার্নের ওপর। পরিমাণ কতটা খাবো, আমরা কমনলি বলে থাকি 50 থেকে 60 গ্রাম চালের ভাত বা ইকুইভ্যালেন্ট পরিমাণের আটার রুটি, দুটোর মধ্যে যদি মিক্স করেও খেতে হয় টোটাল পরিমাণটা যেন আমার সেম থাকে। সেটা ডিপেন্ড করছে খাবার পরে আমার সুগারটা কতটা বাড়ছে। অনেকে খুব কার্ব সেন্সিটিভ হয়, তাদেরকে একটু কম খেতে হবে। একটা অর্থোডক্স মানে কনসেপ্ট ছিল ভাত খাওয়ার থেকে রুটি খাওয়া ভালো সুগার হলে, এটা এটা কি একদম সত্যি? না, এটা একদমই ভুল ধারণা। কিন্তু ভাতের সমস্যাটা হচ্ছে কি, আমরা আমার এই ইস্ট ইন্ডিয়া এবং সব জায়গাতেই, আপনি যত নর্থ ইস্টেও যাবেন দেখবেন আমরা বেশি ভাত খাই, মানে ভাত খাবার প্রবণতাটা আমাদের বেশি থাকে। রুটি খেলে আপনি মেপে একটা রুটি বা 1.5খানা রুটি বা 2টো রুটি একটা মাপ আছে, কিন্তু ভাতটাকে যদি বাটির অনুযায়ী না মেপে নেন তাহলে কিন্তু একটু পরিমাণ অনুযায়ী অনেক সময় বেশি খাওয়া হয়ে যেতে পারে, বিকজ আমরা নেচার ওয়াইজ ছোটো বয়স থেকে কিন্তু একটু হাই কার্বোহাইড্রেট ইটার, এবং এই ক্ষেত্রেই কিন্তু অনেক সময় বলা হয় যে ভাতটাকে একবেলা খান, দুপুরবেলা খাবেন, রাতের বেলা রুটি খাবেন। বাট এটা ভুল ধারণা যে রাতে ভাত খেলেই আমার সুগার বেড়ে যাবে। রাতে কিন্তু রুটি খেলেও সুগার বাড়তে পারে, পরিমাণ মতো যদি দুটোই আমি খাই তাহলে কিন্তু আমার সুগার নিয়ন্ত্রণে থাকতে পারে। হ্যালো, কে আছেন আমাদের সাথে সরাসরি? কে আছেন আমাদের সাথে 22488085-এ? না, এই মুহূর্তে কেউ নেই। আমাদের ফেসবুক লাইভে কিন্তু বেশ কিছু হ্যালো? প্রশ্ন আছে, হ্যালো, বেশ কিছু প্রশ্ন আছে। তার মধ্যে চলে যাই উপমা, তার প্রোফাইল নেম। তিনি বলছেন, নমস্কার, ইন্টারমিডিয়েট ফাস্টিং কি কোনোভাবে লাইফস্টাইল মডিফিকেশনের আন্ডারে পড়ে? এর কি মানে আদৌ ইন্টারমিডিয়েট কোনো ফাস্টিং করলে কি সুগার কমবে? না, আর এর থেকে আদৌ কি কোনো উপকার আছে? থাকলে সেটা কি করা উচিত? এর সাথে আচ্ছা, এর সাথে ডিএম এর প্রিভিশনের কি কোনো কানেকশন আছে? না, উনি ওটাই লিখেছেন। আচ্ছা, আচ্ছা, আমরা আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা নিয়ে একটুখানি বলে থাকি। দেখুন, আমাদের প্রিভিয়াস জেনারেশনে সকলেই কিন্তু উপোস করে এসছে, এবং উপোসের কনসেপ্টটাই কিন্তু একটা সায়েন্টিফিক আকারে তৈরি। উপোস করার কারণ হচ্ছে যে আপনার শরীরের এক্সট্রা কার্বোহাইড্রেট লোডটাকে আপনি ঝরিয়ে ফেলছেন। এক্ষেত্রে আমরা কথাটা ইউজ করি টাইম রেস্ট্রিক্টেড ইটিং। টাইম রেস্ট্রিক্টেড ইটিং মানে হচ্ছে আমি নির্ধারিত একটা সময় নির্ধারিত একটা পোর্শন অফ ক্যালোরি কনজিউম করব, যেটাকে আমরা অন্যভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং রূপেও জেনে থাকি। কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু হেল্প করে। যদি আমি টাইম রেস্ট্রিক্টেড ইটিং করি, আমার যদি শরীরে ওজন বেশি থাকে এবং আমাকে যদি খুব অল্প ক্যালোরির খাবার খাওয়ার মতো ক্ষমতা থাকে, সবাই তো আর লো ক্যালোরি ডায়েট নিতে পারে না, যদি আমি অল্প ক্যালোরির খাবার খেতে পারি শরীরকে অসুস্থ না করে, তাহলে কিন্তু আমরা যেটা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে 14:10 ইন্টারমিটেন্ট ফাস্টিং বা 16:8 ইন্টারমিটেন্ট ফাস্টিং, সেটা কিন্তু আন্ডার স্ট্রিক্ট মেডিকেল সুপারভিশন এবং নিউট্রিশনিস্টের পরামর্শের আন্ডারে থেকে কিছু দিনের জন্য ফ্যাট রিমোবিলাইজেশন করার জন্য চেষ্টা করা যেতে পারে, কিন্তু নিজে নিজে নয়, ফেসবুক দেখে অবশ্যই নয়। এটা কিন্তু আমি অবশ্যই বলবো, কারণ এটা সোশ্যাল মিডিয়া দেখে নয়, কিন্তু কারণ এর বিপরীত দিকটা কিন্তু আছে। মানে ফেসবুকে আমাদের অনুষ্ঠানটা দেখবেন, দেখে ডক্টরের পরামর্শ নেবেন নিয়ে, বিকজ আপনি সেটার জন্য কেপেবল কিনা সেটা আগে আমাদের দেখতে হবে, এবং তবেই আপনি কিন্তু কিছুদিনের জন্য, লং টার্ম নয়, কিছুদিনের জন্য ফ্যাট রিমোবিলাইজেশনের জন্য এটাকে ইউজ করা যেতে পারে। ইন জেনারেল আমরা দেখে থাকি লং টার্ম ইন্টারমিটেন্ট ফাস্টিং কিন্তু সকলে করতে পারে না। সেক্ষেত্রেই লো কার্বোহাইড্রেট ডায়েট বা ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট এবং স্মল ফ্রিকুয়েন্ট মিলস, এটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক বেশি ফিজিবল।
আমাদের হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অরূপ দেবনাথ বাংলাদেশ থেকে। তিনি বলছেন, ডাক্তারবাবুর কাছে আমার এটা জিজ্ঞাসা হলো যে ডায়াবেটিস বা মধুমেহ এই ব্যাধিটার আসল লক্ষণ কিনা। আমরা বলেছি অলরেডি এই কথাগুলো যে কিভাবে এই ডায়াবেটিসটা আপনি বুঝবেন এবং এটা আসলে হয় কেনটা একদম প্রথম প্রশ্ন আপনি দেখে নেবেন। বিশ্বজিৎদা করেছে এই প্রশ্ন। এরপরে হচ্ছে আর কি কি নির্দেশ মেনে চললে এটা থেকে দূরে থাকা যাবে, মানে পুরো অনুষ্ঠানটা জুড়ে এই নির্দেশই আছে আমাদের। আর কি কি লক্ষণটা নিয়ে একটু লক্ষণটা। কথা বলবো, হ্যাঁ। যে ডায়াবেটিস আমার হয়েছে আমি বুঝবো কিভাবে, কি কি লক্ষণ কি কি সিমটম দেখলে বুঝবো না এটা ডায়াবেটিসই আমার, সত্তর গিয়ে আমাকে ডাক্তার দেখাতে হবে বা পরীক্ষা করতে হবে? এই প্রশ্নটাই হচ্ছে একটি, মানে প্রশ্নটার মধ্যে একটা আইরনি আছে। আমরা লক্ষণ হওয়া অবধি ওয়েট করব না। রোগটাকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার বা সাইলেন্ট ডিজিজ। আমি প্রথম দিকে যে ব্যাখ্যাটা দিলাম যে একটা ক্রনিক প্রগ্রেসিভ ডিজিজের ফলে প্রথমে প্রি ডায়াবেটিস, তারপরে ক্লিনিক্যালি ওভার ডায়াবেটিস, তারপরে ডায়াবেটিস এবং মধুমেহের সাথে নানা রকম জটিলতা চলে আসছে। তো প্রথম দিকে কিন্তু কোনো লক্ষণ উপসর্গ শরীরে হবে না। আমরা একমাত্র নিয়মিত ব্লাড সুগার চেক করলেই জানতে পারবো যে আমার ব্লাড সুগারের মাত্রা বেশি আছে কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে কতদিন অন্তর অন্তর চেক করব? যদি আমার পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাহলে অন্তত 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর আমি আমার ব্লাড সুগারটা সিম্পল একটা গ্লুকোমিটার দিয়ে বাড়িতে চেক করব, বা ল্যাব থেকে পরীক্ষা করেও দেখতে পারি আমি। উপসর্গ বা লক্ষণগুলি যখন আসে তখন বুঝতে হবে যে ব্লাড সুগার কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং অ্যাডভান্সড কন্ডিশনে গেছে, তখনই সেই উপসর্গগুলো আসে। এখন আমরা কমনলি জানি, পড়ে থেকেছি যে বারবার জল পিপাসা পাওয়া, বেশিবার ক্ষুধা পাওয়া, বারবার ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, এগুলো কমন লক্ষণ। কিন্তু এছাড়াও আর কয়েকটা আনকমন লক্ষণ আছে যেগুলো থেকে আমরা বুঝতে পারবো। চোখের চশমার পাওয়ার বারবার চেঞ্জ হচ্ছে, হাত পা কেটে যাচ্ছে, ঘা শুকাচ্ছে না, দাঁতে ইনফেকশন হচ্ছে, এগুলোও কিন্তু অনেক সময় ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। এবং এছাড়াও আমরা একটা কোরিলেশন বা কমন ফাইন্ডিংস দেখতে পারি যে ডায়াবেটিস যাদের আছে তাদের সাথে সাথে কিন্তু অন্যত্র যে রোগ তারও একটা দানা বাঁধে। যেরকম প্রেশারটা তার বেড়ে যায়, কোলেস্ট্রলের একটা সমস্যা দেখা দেয়, ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমে যাওয়া, যেটা একটা খুব অনেকেরই খুব বিষয় কনসিডারেশন থাকে যে আমার ফ্যাটি লিভার হয়েছে, ডাক্তারবাবু কি করব, এগুলোও কিন্তু থাকে। এবং ভিটামিন ডি এটার অভাবও কিন্তু দেখা যায় যে এইটার সঙ্গে সঙ্গে থাকে। কাজে আমরা লক্ষণ হওয়া অবধি অপেক্ষা করব না, আমরা কিন্তু প্রত্যেক বছর অন্তত একবার করে সুগার চেক করে দেখব। লক্ষণ হওয়া মানে রোগটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফোনে কে আছেন সরাসরি? নমস্কার, আমাদের সাথে কে আছেন? হ্যালো, নমস্কার। আমি গোপা বসু বলছি, অভিষিক্তা 1 ইএম বাইপাস থেকে। হুম। আচ্ছা, যেটা হচ্ছে আমার এটা একটু লং একটু কথাবার্তা আছে আর কি। যেটা হলো যে অনেক দিন আগে থেকে একটা ডায়াবেটিসের সঙ্গে ডক্টর দেখছি আমি, ডায়াবেটিসের সঙ্গে কি পায়ের তলা জ্বালা করা বা চিনচিন করার কোনো সম্পর্ক আছে? আপনার এটাই প্রশ্ন তো? হ্যাঁ, সম্পর্ক, হ্যাঁ বলছি। যার ফলে এটা কিন্তু আমার বহু বছরের এরকম আছে। যার জন্য আমি যখন গাড়ি চালাতাম এক পায়ে জুতো পরতাম, এক পায়ে খালি পায়ে ক্লাচ দিতাম, এইরকম আর কি। তারা অনেক বছর আছে, কিন্তু ব্লাড টেস্ট করে কোনো সুগার কিন্তু আছে দেখা যাচ্ছে না। কিন্তু এই এখনই আমার পায়ের তলাটা চিনচিন করছি। কিন্তু আমার কোনো ব্লাড টেস্ট করে আমার কোনো সুগার কিছু নেই। কিন্তু এই যে পায়ের তলা চিনচিন করা, ঝিনঝিন করা বা আঙুলের মাথাগুলো জ্বালা করা, এটার সঙ্গে কি ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে? সেটা যদি একটু বলেন ভালো হয়। শুনতে থাকুন। আমি যে বিষয়টা নিয়ে এবার জানতে চাইবো, ডায়াবেটিক নিউরোপ্যাথি, তার আগে যে প্রশ্নটা ছিল আমাদের ফোনে, পায়ের তলা জ্বালা পায়ের করা। তলা হ্যাঁ, জ্বালা। তো ইন্টার রিলেটেড প্রশ্ন, ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবার পায়ের তলা জ্বালা করা বা ঝিনঝিন করা হচ্ছে নিউরোপ্যাথির লক্ষণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন নিউরোপ্যাথি ডায়াবেটিস থেকে প্রাথমিকভাবে হয়, কিন্তু আরও অনেক কারণে নিউরোপ্যাথি হতে পারে। তো ভদ্রমহিলার প্রশ্ন ছিল আমার সুগার তো নেই কিন্তু তাও আমার নিউরোপ্যাথি সিমটমস কেন হচ্ছে। তো সেক্ষেত্রে পায়ের নার্ভের পরীক্ষা করে দেখতে হবে এবং উনি একজন নিউরোলজিস্টকে কনসাল্ট করতে পারেন যে পায়ের তলার এই সিমটমসগুলো কেন হচ্ছে। এটাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলে থাকি। এই পেরিফেরাল নিউরোপ্যাথির ওয়ান অফ দ্য কমনেস্ট কজ হচ্ছে ডায়াবেটিস।
তো ডায়াবেটিস থাকলে পায়ের প্রাথমিকভাবে যে উপসর্গগুলো হবে, পায়ের তলা ঝিনঝিন করবে, জ্বালা করবে, পায়ের অনেক সময় সার থাকবে না, যেটা সব থেকে বড় চিন্তার বিষয়। কারণ পায়ের তলায় যদি জ্বালা বা ঝিনঝিন করে, মানুষটা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যাবে, কিন্তু যখন কোনো সার থাকবে না তখন কিন্তু পায়ের তলায় কিছু ফুটে গেলেও সে বুঝতে পারবে না। সেখানেই বলা পায়ে সবসময় জুতো পরে থাকা, চপ্পল পরে হাঁটা, যাতে পায়ের যত্ন নেওয়া হয়। এবং পায়ে এখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে পায়ের তলায় একটা পেরক ফুটে গেছে বা একটা কিছু ফুটে গেছে, সেখান থেকে একটা বড় আলসার হয়েছে এবং সেই আলসার নিয়ে তাকে অপারেশন করতে হয়েছে এবং তারপরে তাকে স্পেশালাইজড ডায়াবেটিক শুজ, অফলোডিং শুজ বলে, সেই ধরনের জুতো পরতে হয়েছে যাতে সেই আলসারটা ধীরে ধীরে হিল করে। তো সেই পর্যায়টায় যাওয়ার অনেক আগে অবধি আমরা কয়েকটা সিম্পল স্টেপস, যেগুলো আমি একটু আগে বললাম, তার মাধ্যম দিয়ে আমরা পাটার যত্ন নিলেই কিন্তু এটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। আমাদের ফেসবুক লাইভে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা বলছি কিন্তু আমি জানি উত্তরটা আমরা আস্তে আস্তে যাব। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে বলছেন, আমার বয়স হচ্ছে 69+, ক্রিয়েটিনিনের মাত্রা বর্তমানে 1.25 ইউনিট mg/dl। এই অবস্থায় কোন খাবার বাদ বা কম খাওয়া উচিত? প্রেশার 140/80, সুগার নেই। আমরা মানে খাওয়া দাওয়ার কথা, লাইফস্টাইল মডিফিকেশনের কথাতে তো আসছি। ক্রিয়েটিনিনটা উনি বলেছেন 1.25, তো সেই ক্ষেত্রে উনি কি খাবেন কি খাবেন না জিজ্ঞাসা করছেন। না, বেসিক্যালি 1.25 ক্রিয়েটিনাইনটা কিন্তু হাই নয়, ইট ইজ আ নর্মালের হায়ার রেঞ্জের দিকে। কাজেই 1.25 ক্রিয়েটিনাইনে কিন্তু কিডনি সংক্রান্ত ওনার খাওয়া দাওয়ার কোনো নিষেধাজ্ঞা থাকবে না, যদি না ওনার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে থাকে। ইউরিক অ্যাসিড লেভেল যদি বেড়ে থাকে, তাহলে যে যে খাদ্য পদার্থের মধ্যে ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায় সেগুলোকে আমরা একটু এড়িয়ে চলবো। তাছাড়া কিন্তু প্রোটিনের কোনো রেস্ট্রিকশন দরকার পড়ে না। এখানে অনেকেই কিন্তু একটা ভুল ধারণায় থাকে যে কিডনির সমস্যা হলেই আমাকে কিন্তু প্রোটিন খাওয়াটা কমিয়ে দিতে হবে। অথচ কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, শরীরে যদি প্রোটিনের মাত্রা কমে যায় তাহলে কিন্তু মানুষের মাসেল মাস কমে যেতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে সার্কোপেনিয়া বলি। কাজেই প্রোটিনের মাত্রাটা কিন্তু দেখে বিবেচনা করে তার কিডনি ফাংশনের উপর দেখে তাকে সঠিক মাত্রায় প্রোটিনটা দিতে হবে। তো এক্ষেত্রে ওনার কাছে আমার সাজেশনটা হবে একজন নিউট্রিশনিস্টকে উনি পরামর্শ নিক এবং সেই হিসেবে একটা ডায়েট প্ল্যান ফলো করে উনি চলুক। প্রেশার আছে, নুন কম খাবে। আর লক্ষ্মীকান্ত রায় আমাদের ফেসবুক লাইভের প্রশ্ন করেছেন, বলছেন ডাক্তারবাবু আমার বয়স 52, আমার ব্লাড সুগার ফাস্টিং হচ্ছে 169 আর পিপি হচ্ছে 270। আমার ডান কাঁধে প্রচুর ব্যথা অনুভব করি, এটা কি ডায়াবেটিসের থেকে হচ্ছে? হাত উপরে তুলতে পারি না, একটু যদি কোনো উপায় বলেন। একদম, এটা হচ্ছে ভেরি টিপিক্যাল সিমটম ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেজিভ ক্যাপসুলাইটিস। ফ্রোজেন শোল্ডার নামটাই কমনলি প্রচলিত। এটা খুব কমনলি হয় সুগার বাড়লে, হাত তুলতে ওপর দিকে পারবেন না, চুল আঁচড়াতে পারবেন না। এটার সাধারণ ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে সুগারটাকে নিয়ন্ত্রণ করুন, অর্থোপেডিক একজনের সাথে পরামর্শ করুন এবং একজন ফিজিওথেরাপিস্টের কাছ থেকে কিছু এক্সারসাইজ দেখে নিন। 3 থেকে 4 মাস, অনেক ক্ষেত্রে 6 মাস লাগতে পারে, ধীরে ধীরে এটা সেরে যাবে। আমাদের অনুষ্ঠান দেখছেন এমন অনেক মানুষও আছেন যারা শুধুমাত্র প্রশ্ন করছেন না, তারা বলছেন যে অনুষ্ঠানটা ভালো লাগছে। যেমন নিমাই পাল, তিনি বলছেন যে আমি ASH এ দিদিদের ট্রেনিং দিই, সেখানে এনসিডি ট্রেনিংয়ে ডায়াবেটিসও রয়েছে, সেই ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে এই অনুষ্ঠানটা আমাদেরকে সমৃদ্ধ করছে। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য। এরপরে সুস্মিতা ঘোষ, তিনি বলছেন আমি ছাড়া বাড়ির 3 জনে ডায়াবেটিস, কিন্তু কন্ট্রোলে আছে উইথ মেডিসিন অ্যান্ড ইনসুলিন। আমার প্রশ্ন, কি কি পরীক্ষা করে আমরা ডায়াবেটিস ইনডিউস ডিজিজ প্রিভেন্ট করব? পরীক্ষা করে প্রিভেন্ট করবে? হ্যাঁ, কি কি তার পরীক্ষা করবেন? না, উনি বলতে কি কি টেস্ট করবেন? কমপ্লিকেশনস গুলোকে, জটিলতাগুলোকে উনি প্রিভেন্ট করবেন। কিডনি নিয়ে তো আমরা সব বলেইছি, পায়ের বিষয়েও আমরা বলেছি, যে বিষয়গুলো আমরা একটু টাচ করিনি সেগুলো নিয়ে বলি। তাহলে ডায়াবেটিসের জটিলতার আমি মধ্যে কি একটা বিষয় ধরিয়ে দেবো? একদম ধরিয়ে দিন। ডায়াবেটিক, যে আমরা বারবার বলি যে ডায়াবেটিক ডার্মোপ্যাথি কি হতে পারে, সেটাতে ঠিক সেটা প্রতিহত করার বিষয় কি? আমাদের শরীরের সব থেকে বড় অর্গান হচ্ছে আমাদের স্কিন, এবং সেটার কিন্তু ত্বকের যত্ন কিন্তু আমাদের নিতে হবে। ডার্মোপ্যাথিতে ড্রাই স্কিন থেকে আরম্ভ করে সিম্পল অ্যালার্জিক আর্টিকেরিয়া বা জিরোসিস বলি, সেটা হতে পারে। এবং অনেক সময়
পার্পেল বা ভায়োলেট কালারের প্যাচ পায়ে ডেভেলপ করতে পারে। পায়ের ক্ষেত্রে আমরা দেখে থাকি, এটাকে আমরা লাইকেনিফিকেশন বলি বা লাইকেন প্ল্যানাস বলি। এগুলো সবই চর্মরোগ এবং এগুলোর ট্রিটমেন্ট হচ্ছে চামড়াটার যত্ন নেওয়া, প্রাথমিকভাবে ড্রাই স্কিনটাকে প্রিভেন্ট করা, ময়শ্চারাইজার ক্রিম ইউজ করা, কমন এমোলিয়েন্ট যেটা রুগীদের আমরা বলে থাকি কমনেস্ট এমোলিয়েন্ট হচ্ছে নারকেল তেল। শরীরে নারকেল তেল লাগাবেন এবং তার সাথে সাথে একটা ময়শ্চারাইজার ক্রিম, নারকেল তেল তো পাওয়া যায় না, অরিজিনাল নারকেল তেল যা পাওয়া যায় সেটাই লাগাবেন, অ্যাটলিস্ট স্কিনটা যাতে এমোলিয়েন্টলি ময়েস্ট থাকে। এবং তার সাথে সাথে আপনি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন এবং পায়ের তলার দিকটার বেশি খেয়াল রাখবেন এবং এক্সপোজড বডি পার্টসগুলোর জন্য একটু বেশি যত্ন নেবেন। যদি কোনো রকম কোনো ইকজিমা বা অ্যালার্জিক র্যাশ বেরোয় হাতে বা পায়ে বা শরীরের নানা জায়গায়, তাহলে সেটা একটা চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে তার চিকিৎসা করিয়ে নেবেন। এই যে চর্মরোগের কথা বলছেন, এটা অনেকে বলেন এবং আমি শুনেছিও সেটা, যে ডায়াবেটিস হলে কি তার মুখ যেমন আগে উজ্জ্বল ছিল অনেকটা ডার্ক হয়ে যাচ্ছে বা মুখের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, হতে পারে সেটা? না, সেটা সবসময় সবার ক্ষেত্রে সেটা খুব মানে গ্রসলি একটা ভাবা হচ্ছে, সেরকমভাবে স্পেসিফিক্যালি কোনো হয় না। বাট হ্যাঁ, স্কিন পিগমেন্টেশন হতে পারে, সেক্ষেত্রে একটুখানি চেঞ্জ হতে পারে, বাট সেরকম যে মুখের রং পাল্টে যাবে সেরকম নয়। কি কি টেস্ট করব, মানে সুগারটা যাদের আছে? হ্যাঁ, কমপ্লিকেশন, জটিলতা দেখার জন্য চোখে আসি। চোখের ক্ষেত্রে চোখের পাওয়ার চেক করব। এক্ষেত্রে কিন্তু এটাও আমাদের বুঝতে হবে, আমার ব্লাড সুগার যদি খুব ভ্যারি করে বা ফ্লাকচুয়েট করে, আমার কিন্তু দ্রুত গতিতে আমার চোখের চশমার পাওয়ার চেঞ্জ হতে পারে। অনেক ক্ষেত্রে যাদের সুগার খুব হাই থাকে, তখন হঠাৎ করে যে সুগার কন্ট্রোল করা হয় ওষুধ দিয়ে, তা হঠাৎ করে তার পাওয়ারটা চেঞ্জ হয়ে যায়। সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়ারটা চেঞ্জ করবেন না, কিছুদিন ওয়েট করবেন, স্টেবিলাইজ হতে দিন সুগারটা, তারপরে ফাইনাল পাওয়ারটা নেবেন, যেটা আপনার জন্য সঠিক পাওয়ার। চোখের পর্দার পরীক্ষা, পর্দাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক ক্যামেরায় যেরকম একটা লেন্স থাকে, তার পেছনে একটা ফিল্ম থাকে। এই পর্দাটা কিন্তু আমাদের চোখের দৃষ্টিটাকে আমরা মেন দেখতে পাই। এইটার জন্য কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং আমরা করে থাকি একটা ফান্ডাস ক্যামেরার মাধ্যমে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও আমরা এই স্ক্রিনিংটা করছি, যেখানে সবসময় চোখের ডাক্তারের কাছে যাবার প্রয়োজন হয় না। অ্যাজ আ ডায়াবেটোলজিস্ট আমি আমার ক্লিনিকেই একটা ফান্ডাস ক্যামেরা দিয়ে এটা স্ক্রিনিং করতে পারবো। এছাড়া চোখের প্রেশার, এটাও দেখা দরকার। গ্লকোমার স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ গ্লকোমার ইনসিডেন্সটাও হাই। চোখ থেকে আমাদের অন্যত্র যে ম্যাক্রোভ্যাসকুলার বড় বড় ব্লাড ভেসেলসের ড্যামেজ, সেগুলো দেখতে হবে। হার্টের ইসিজি করতে হবে বছরে একবার করে। পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে ফ্যাটি লিভার আছে কিনা দেখার জন্য। যদি ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ থাকে বা নিজের যদি কোনো এক্সিস্টিং কার্ডিয়াক কন্ডিশন থাকে, তাহলে একটা আমি ট্রেডমিল টেস্ট করব বা ইকোকার্ডিওগ্রাফি করব, আদারওয়াইজ ইসিজি করাটাই কিন্তু যথেষ্ট। এবং পায়ের ক্ষেত্রেও কিন্তু পেরিফেরাল আর্টারি ডিজিজের জন্য একটা করে বছরে একবার করে আর্ট্রিয়াল ডপলার স্টাডি করব। ফোনে কে আছেন, মানে 22488085 কে আছেন আমাদের সাথে? হ্যালো, না তিনি নেই, কিছুক্ষণ ছিলেন হয়তো। তারপরে এবার আমরা চলে আসি আমাদের প্রশ্নে, যে বিভিন্ন লিভারের কথা। ফ্যাটি লিভার ডায়াবেটিসের কারণে কি ফ্যাটি লিভার হতে পারে? ডায়াবেটিসের কারণে ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভার কন্ডিশন থাকলে ব্লাড সুগার বাড়তে পারে বা ব্লাড সুগার হতে পারে। এটাকে আমরা একটা বাই ডাইরেকশনাল রিলেশনশিপে দেখে থাকি। ফ্যাটি লিভার কন্ডিশনটা হচ্ছে ঠিক লিভারে ফ্যাট জমে যাওয়া অতটা সহজ নয়। এক ধরনের ইনফ্ল্যামেশন যেটা লিভার আর্কিটেকচারটাকে চেঞ্জ করে দেয় এবং নষ্ট করে দেয়। এটা যদি প্রাথমিক দিকে থাকে, তাহলে সেটাকে আমরা সুগার কন্ট্রোল করে, ওয়েট কন্ট্রোল করে, বাকি প্যারামিটার্স কোলেস্ট্রল যেগুলো কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে নিতে পারি। কিন্তু লিভার আর্কিটেকচারটা নষ্ট হতে হতে যদি লিভারটা স্টিফ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যেতে পারে, যেটাকে আমরা লিভার ফাইব্রোসিস বলি। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে একটা স্ক্রিনিং টেস্ট করতেই পারি, যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এখন হেলথ চেক আপের মাধ্যমে খুব কমনলি করা হয়। কিন্তু এর সাথে সাথে আমরা আর একটা বিশেষ পরীক্ষা করে থাকি, যেটাকে বলা হয় ফাইব্রো স্ক্যান বা লিভার স্ক্যান। এই স্ক্যানের মাধ্যমে লিভারের ফ্যাটি কম্পোনেন্ট কতটা আর স্টিফনেস কম্পোনেন্ট কতটা সেটা আমরা দেখি। ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখুন, ওজন কম রাখুন, ডায়েট ঠিক রাখুন। যদি শুধু স্টিয়াটোসিস বা ফ্যাটি কন্ডিশন থাকে, সেটা কিন্তু ইমপ্রুভ করে যায়। চেষ্টা করতে হবে সেটা থেকে যাতে ফাইব্রোসিসে না যায়, এবং ফাইব্রোসিস হলে সেটা কিন্তু ইভেনচুয়ালি লিভার সিরোসিসে গিয়ে পরিণত হতে পারে। আপনি ওজন নিয়ন্ত্রণের কথা বললেন, সেখান থেকে আসি যে
ওবেসিটি বা ওভারওয়েট যারা, তো সেই ক্ষেত্রে কি তাদের সুগার হওয়ার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, বা যাদের ডায়াবেটিস আছে তারা কি ওবেসিটির দিকে যাবে? একদমই, দুটোই ঠিক। ওজন যাদের বেশি তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকবে। এটা প্রথম দিকে আমরা একটু ফিজিওলজিটা বোঝানোর সময় আলোচনা করেছিলাম যে শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সে গিয়ে কাজ করতে পারছে না। ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকলে লিভার থেকে গ্লুকোজ মেটাবলিজমটা ঠিকমতো হবে না এবং সেখান থেকেই তার ডায়াবেটিসের পরিণত হবে। এটা একেবারে সঠিক। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এবং ওভারওয়েট আছে, ওজন কমলে সুগার কমবে, ওজন বাড়লে সুগার বাড়বে। এটা একদমই ডিরেক্টলি রিলেটেড। এবং সেই ক্ষেত্রেই আমরা বলে থাকি, অনেক ক্ষেত্রেই আপনারা একটা আরেকটি টার্ম শুনেছেন, আশা করি এটা নিয়েও প্রশ্ন হবে, ডায়াবেটিস রিভার্সাল। কথাটা একটু ভুল, কথাটা হওয়া উচিত ডায়াবেটিস রেমিশন। রিভার্সাল কথাটা ভুল, ইট শুড বি রেমিশন। তার মানে আমি যদি ওজন কমাতে পারি তাহলে ওজন বাড়লে সুগার বাড়ে, ওজন কমলে সুগার কমবে। তাহলে বিশেষত টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু নিয়ন্ত্রণে তাদের ওজনটাকেও রাখতে হবে। এই দুটো কন্ডিশনটাকে একসাথে মিলিয়ে আমরা বলি ডায়াবেসিটি। সেই জন্যই এখন যে ধরনের ওষুধপত্র আমরা দিই তার মধ্যে কিন্তু অধিকাংশ ওষুধও আছে যেটা ওজনকে নিয়ন্ত্রণ করতে আপনাকে সাহায্য করবে। আবার সেই পুরনো কাঠামোতে ফিরে যাব, সঠিক লাইফস্টাইল, ঠিকমতো ডায়েট করা, হেলদি লিভিং, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং নর্মাল বিএমআইয়ের মধ্যে নিজের ওজনটাকে রাখার চেষ্টা করা। এবার ওই জায়গাটাতে ফিরে আসি যে ভুল সঠিকের মধ্যে রিভার্সালের বিষয়টা। তো এখান থেকেই ওই প্রশ্নটা এসেছিল যে ডায়াবেটিসের রিভার্সাল কি সম্ভব? ডায়াবেটিস একবার হওয়ার পর কি আমি এটা থেকে নির্মূল পেতে পারি? নিশ্চয়ই পেতে পারেন। আপনার যদি ওজন বেশি থাকার জন্য ডায়াবেটিস হয়, আমি যদি আপনাকে 10 থেকে 15% ওজন কমিয়ে দিতে পারি বা আপনি কমাতে পারেন ডায়েট, এক্সারসাইজ এবং প্রয়োজন হলে ওষুধের মাধ্যমে, তাহলে ডায়াবেটিসটা রেমিশন হতে পারে। রেমিশনের অর্থ হচ্ছে রোগটা কমে গেল, কিন্তু আবার যদি আমার ওজন বেড়ে যায় তাহলে রোগটা কিন্তু আবার ফিরে আসবে। তাহলে সঠিক শব্দটা হচ্ছে রেমিশন, রিভার্সাল নয়। এবং এই যে ডায়াবেটিস রেমিশন এর যে কনসেপ্ট, এটা কিন্তু নতুন নয়, দীর্ঘ বছর ধরে এই কনসেপ্টটা প্রচলিত। কিন্তু আজকাল আবার আমাদের সোশ্যাল মিডিয়ার দরুন সকলে ডায়াবেটিস রিভার্সাল বিষয়টা নিয়ে সকলেই খুব জানে এবং এই বিষয়টা নিয়ে সবাই চর্চা করে। কিন্তু মনে রাখতে হবে, ওজন বেশি থাকার জন্য যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি ওজন কমাতে পারে, ডায়াবেটিসটা যদি প্রথম দিককার ডায়াবেটিস হয়, আর্লি অনসেট ডায়াবেটিস হয়, মানে 10 বছরের মধ্যে, 5 থেকে 10 বছরের মধ্যে, যেখানে প্যানক্রিয়াটিক সেলস নষ্ট হয়ে যায়নি, তখনই কিন্তু সেই ডায়াবেটিসটাকে আমরা রেমিশন করতে পারবো। আমার যদি 30-35 বছরের সুগার থাকে সেটা কিন্তু রেমিশন হওয়া সম্ভব। স্টেম সেল থেরাপি কি? এটা কি ডায়াবেটিস কমিয়ে দিতে পারে? হ্যাঁ, এটা এখনো রিসার্চ লেভেলে চলছে। সিম্পল অর্থাৎ হচ্ছে আমার যে প্যানক্রিয়াটিক ফ্যাক্টরির মধ্যে, অগ্নাশয়ের মধ্যে যে কাজ করার যে বিটা সেলসগুলো ডেড হয়ে গেছিল, আমি স্টেম সেল রিপ্লেসমেন্ট করে সেই বিটা সেলসগুলোকে পুনর্জন্ম দেবো। ইট ইজ ইন রিসার্চ লেভেল। আশা করছি ভবিষ্যতে আমরা এটা অ্যাজ এ নোবেল থেরাপি পাবো। আমাদের ফেসবুক লাইভে বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে সুস্মিতা ঘোষ তিনি প্রশ্ন করছেন, আজকাল রিভার্স ডায়াবেটিসের প্রচুর আমরা সামাজিক মাধ্যমে কল পাই। রিভার্স ডায়াবেটিস এটা কি সত্যি হতে পারে? ডায়াবেটিসকে রিভার্স করা যায়? আমার মনে হয় উত্তরটা আমরা দিলাম এবং এক্ষেত্রে আমি সকলকে একটাই জিনিস বলবো, এটা আমরা একটা স্টাডিজেও দেখেছি, ডায়াবেটিস রিভার্স করার প্রচেষ্টা করে যদি রিভার্সাল না হয়, সেটা থেকে ব্যর্থ হওয়ার থেকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রেখে আমরা কিন্তু দীর্ঘ আয়ু বাঁচতে পারি। কাজেই এটা একটা হাইপ যে রিভার্সাল চেষ্টা করব। আমি প্রথমেই বললাম যে রিভার্সাল কিন্তু সকলের জন্য নয়। রিভার্সাল কথাটা ভুল, কথাটা হচ্ছে রেমিশন। যদি ডায়াবেটিসটা 5 থেকে 10 বছরের মধ্যে হয় এবং যদি ওজন তার বেশি থাকে, ওজন কমিয়ে আমি তার ডায়াবেটিসের রেমিশন ঘটাতে পারবো, কিন্তু ওজন বেড়ে গেলে কিন্তু তার সুগার লেভেল আবার বেড়ে যাবে। সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। একটা নির্দিষ্ট নিয়ম, মানে ওজনের নিচে তার ওয়েটটাকে নিয়ে এসে মেনটেন করা, মেনটেনেন্স অফ দ্য বডি ওয়েট, তার থেকে কিন্তু অনেক সহজ উপায় হচ্ছে কিছু নিয়মকানুন মেনে ব্লাড সুগারটাকে কন্ট্রোল রেখে নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করে কন্টিনিউয়াসলি একটা কমপ্লিকেশন ফ্রি লাইফ সে লিড করতে পারে। আচ্ছা, মেটাবলিক সার্জারি করলে কি ডায়াবেটিস কমে যাবে? মেটাবলিক সার্জারি করলে ডায়াবেটিস কমে যাবে, সেই একই কনসেপ্ট। ওয়েট যদি আমি তার কমাতে পারি
তাহলে তার ডায়াবেটিসটা যদি একটা আর্লিয়ার স্টেজে থাকে তাহলে হ্যাঁ তার ডায়াবেটিসটা কমিয়ে দিতে পারি আমি। আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন আছে সুদীপ্ত বাগ, তিনি বলছেন রাজপুরহাট থেকে, বলছেন যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তেতো খেলে কতটা উপকার আছে সুগারের পক্ষে, যেমন করলা, নিম পাতা বা মেথি? আমার কিন্তু সুগার আছে। দেখুন, তেঁতো খেলে সুগার কমে কি না সায়েন্টিফিক রিভিউড লিটারেচারে আমি তো খুঁজে পাইনি। তবে তেঁতো খেলে ক্ষতি হবে না এটা কিন্তু আমি বলতে পারি, বিকজ সেটা একটা গ্রিন ভেজিটেবল এবং সেটার কার্যকারিতা আপনার শরীরে আছে, কাজেই আপনি খেয়ে যান। কিন্তু আমরা এখন যে আমাদের সামাজিক মাধ্যমে প্রায়ই দেখি মেথি খেলে বা এরকম অনেক কিছু সুপার ফুড রয়েছে, অনেক কিছু খাবার রয়েছে যেগুলো খেলে সুগার কমে যাবে, ওজন কমে যাবে, তো সেইগুলো কতটা ঠিক? ঠিক বেঠিকটা তখনই বলা যায় যদি এটা নিয়ে একটা র্যান্ডামাইজ কন্ট্রোল বা ক্লিনিক্যাল ট্রায়াল হয়। আনফর্চুনেটলি সায়েন্টিফিক ওয়ার্ল্ডে সেই জিনিসটা এখন অবধি হয়নি। মানুষ প্রচলিতভাবে ব্যবহার করেছে এবং উপরন্ত তার ট্রিটমেন্টের সাথে সাথে মেথি জল খেয়ে তার মনে হয়েছে যে আমার সুগারটা কমেছে, তাই প্রচলিতভাবে এই কথাটা চলে এসছে। খাক, ক্ষতি যদি না হয় সে খেতে পারে, কিন্তু তার সাথে সাথে কিন্তু তার চিকিৎসাটাও চালিয়ে যেতে হবে। এটা নয় যে মেথি জল খেয়ে আমি সুগার কমিয়ে নিলে আমার ওষুধপত্রগুলো আমি বন্ধ করে দেবো, সেটা হয়তো একটু ভুল ভাবা হয়ে যাবে। কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি তরুণ থেকে বলছি, আমার গণিত বলুন। বলুন। বলছি, যাদের ডায়াবেটিস আছে তাদের যে চলে চলার সমস্যাটা আছে, আমি কোনো জুতো কোম্পানির নাম জানতে চাইছি না, কিভাবে জুতো পরলে বা কি ধরনের জুতো পরলে ঠিক থাকবে? হ্যাঁ, একবার আলোচনা হয়েছে আমাদের কি জুতো পরবেন, জুতো কেমন নিয়ে জুতো কথা পরবেন। হয়েছে, আপনি একটু ফেসবুক লাইভে গিয়ে আরেকবার যদি দেখে নেন তাহলে খুব ভালো হয়। আমাদের ফেসবুক লাইভে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। অজয় সাউ প্রশ্ন করছেন, ইনসুলিন নেওয়ার পর সকালে সুগার ডাউন হয়ে যায় আর সারাদিন সুগার বেড়ে যায়, আর পা প্রচন্ড জ্বালা ও যন্ত্রণা করে, তার আর তার জন্য না একটা ওষুধ খেতে হয় বিশেষ, তাতেও কোনো ফল পাচ্ছি না। ইনসুলিন নেবার পর সুগার নেমে যাচ্ছে, তারপরে আবার রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, এটা কিন্তু খুব কমন ফিনোমেনা। এক্ষেত্রে যেটা হচ্ছে ভদ্রলোকের ক্ষেত্রে, ওনার ইনসুলিনের সাথে ওনার জীবনযাপন বা খাওয়া দাওয়ার সিনক্রোনাইজেশন হচ্ছে না। আপনি আপনার মতো আপনার শরীরে আপনার মতো লাইফস্টাইল লিড করে খাবার খাচ্ছেন, ইনসুলিনের মতো কাজ করছে, দুজন দুটো ডাইরেকশনে হাঁটছে। আমাদের দুটোকে সিনক্রোনাইজ করতে হবে। ইনসুলিনটাকে খাবারের সাথে সিনক্রোনাইজ করে নিতে হবে, অল্প করে বারে বারে খেতে হবে, 3 ঘন্টার বেশি খালি পেট রাখবেন না। যে সময়টাতে আপনার সুগার ফল করার প্রবণতা হচ্ছে সেই সময়টা অবশ্যই একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট স্ন্যাক খান। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে যেটা সিম্পল সুগার নয়, কমপ্লেক্স সুগার জাতীয় কিছু একটা রাখুন, এবং সেটা আপনি যদি ধরুন একটু ওটস খেলেন বা কিছু খেলেন, সেটা যাতে আপনার অনেকক্ষণ ধরে সুগারটাকে স্টেবল রাখতে পারে। এবং কমনেস্ট প্র্যাকটিস হচ্ছে সুগার ফল করলেই চিনি জল খেয়ে নিলাম এবং তারপরেই সুগারটা স্পাইক হয়ে গেল। এটাও কিন্তু আমাদের বুঝতে হবে, সুগার যদি 70-এর নিচে নেমে যায় অবশ্যই সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার বলে থাকি। সেক্ষেত্রেই চিনি জল খাওয়াটা প্রযোজ্য বা গ্লুকোজ ওয়াটারটা দরকার। শুধু যদি সুগার 100 বা 80-র নিচে চলে যায় তখনই কিন্তু আমাদের গ্লুকোজ ওয়াটারটা লাগে না, জাস্ট কিছু একটা স্ন্যাক খেয়ে নিলেই কিন্তু সুগারটা স্টেবিলাইজ হয়ে যায়। সুগার নিয়ে যখন আলোচনা হয়, সবচেয়ে বিতর্কিত, যেটা নিয়ে বিতর্ক ঘন্টার পর ঘন্টা চলতে পারে, সুগারের পেশেন্টদের খাওয়া দাওয়া নিয়ে। এবং চিকিৎসকরাও যখন আসেন, নানা মুনির নানা মত এবং তাদের ব্যাখ্যা। আমাদের সময় খুব কম আছে, আমাদের এবার যে বিষয়টা আমরা জানব, যে সুগারের যারা রোগী, ডায়াবেটিসের যারা রোগী, তাদের ফল খাওয়ার কথা বলে। কোন ফলটা খাবো, কারণ বিভিন্ন চিকিৎসক এসে বিভিন্ন তালিকা দেন, কোন ফল খাওয়া যাবে কোন ফল খাওয়া যাবে না। আমি প্রথমেই একটা সাধারণ কথা বলতে চাই সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের, ডায়াবেটিসে কিন্তু কিছুই খাওয়ার নিষেধ নেই। আপনি সব খেতে পারেন, বুঝে খাবেন, ভেবে খাবেন, মাপ করে খাবেন। এটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। কোন কোন ফলগুলো খাওয়া সেফ, কারণ তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম, গ্লাইসেমিক লোডটা কম। আপেল খাবেন, পেঁপে খাবেন, পেয়ারা খাবেন, শীতকালে লেবু খাবেন। কোন কোন ফলগুলো খেলে সুগার বাড়ে এবং একটু কেয়ারফুলি খেতে হবে, আম, লিচু, আনারস, কাঁঠাল, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি আম খাবেন না? নিশ্চয়ই খাবেন। একটা সিঙ্গেল স্লাইস অফ ম্যাঙ্গো খাবেন সপ্তাহে 2 বার বা 3 বার, সেদিনকে অন্য কোনো ফল খাবেন না। খেয়াল রাখবেন আপনার ব্লাড সুগারটা কন্ট্রোল আছে, দরকার হলে অন্য খাবার একটু কমিয়ে খাবেন। বুঝে খাবেন, মেপে খাবেন,
প্রত্যেকটা খাবারের খাদ্য তালিকাতে একটা গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, একটু পড়াশোনা করলে এই গ্লাইসেমিক লোড, গ্লাইসেমিক ইন্ডেক্সটা আপনি দেখতে পারবেন, সেটাকে একটু ভেবে নিয়ে বিবেচনা করে খেতে পারেন। এর প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, কখন ফল খাবো এটা অনেকে জিজ্ঞাসা করে। প্র্যাকটিক্যালি এর কোনো নিয়ম নেই, তবে মিড ডে ফ্রুটটা হচ্ছে আইডিয়াল, কারণ আমরা ব্রেকফাস্ট করছি, তার আগে একটা ওষুধ খাচ্ছি বা ইনসুলিন নিচ্ছি, তারপরে লাঞ্চ করছি, মাঝখানে কিছু থাকছে না। এই ক্ষেত্রে অনেকের মিড ডেতে সুগার ফল করে যায়। সো ফলটাকে যদি মিড ডেতে আমরা দিতে পারি 11টা-12টার সময়, সেটা কিন্তু খুব ভালোভাবে স্যুট করে যায়। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, মানে এটা সাহস নিয়ে করছি, কারণ এটাও বিভিন্ন জনকে জিজ্ঞেস করেছি, কেউ খুব আশ্বস্ত করেছেন, কেউ আবার প্রচণ্ড ভয় ধরিয়ে দিয়েছেন। সুগারের পেশেন্ট বা ডায়াবেটিসের পেশেন্ট, তাকে তো মাংস খেতে হবে। চিকেন এবং মাটন বিরাট একটা ফারাক রয়েছে, মানে মাটন খাই জানলে হয়তো কথাই বলবে না, এরকম ব্যাপার আছে। সত্যি কি তাই? মানে সুগার হলে কি সে মাটন খেতে পারবে না বা খাওয়া উচিত না, নাকি চিকেন সবসময় ভালো? না, এটা আবার আমি বললাম যে আমাদেরকে সব কিছুই একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে খেতে হবে। এখন যদি আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে মাটন খাই, সেটা অন্যায়। আমি যদি প্রত্যেক সপ্তাহে একবার করে বেশ ভালো করে মাটন করে এবং প্রচণ্ড মানে পরিমাণে কনজিউম করলাম, সেটাও আমার পক্ষে ঠিক হবে না। আমি যদি অল্প মাত্রায় রেখে ফ্রিকুয়েন্টলি বা সোশ্যাল গ্যাদারিংয়ে 1-2 পিস মাটন খাই, সেটা আমার শরীরে ক্ষতি করবে না। চিকেনটার মধ্যে ফ্যাট কন্টেন্টটা বেশি থাকে, তো সেটা অ্যাজ আ অ্যানিমেল প্রোটিন হিসেবে খেতেই পারি। ডিমটাকে রেগুলার রাখার চেষ্টা করবেন। আমরা বাঙালি মানুষ, আমরা মাছ খেতে ভালোবাসি, মাছটা আমাদের সবসময় খাবারের মধ্যে থাকে, এবং অ্যানিমেল প্রোটিন রিপ্লেসমেন্টটা কিন্তু সবসময় আমাদের শরীরের জন্য দরকার পড়ে। এক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু বাই চয়েস ভিগান বা ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছেন আজকাল, এবং এটা একটা ট্রেন্ড আপনারা দেখেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ছোট বয়স থেকে যেটা খেয়ে অভ্যস্ত বা বড় হয়েছি, সেই প্যাটার্নটা যদি আমরা হঠাৎ করে চেঞ্জ করি, তাহলে আমাদের পেট কিন্তু সেই বিষয়টা সাড়া দেবে না, কারণ পেটের সাথে কিন্তু ব্রেনের একটা লিঙ্ক আছে, এটাকে বলে গাট ব্রেন অ্যাক্সিস। কাজেই আমাদের কিন্তু যেটা খেয়ে আমরা অভ্যস্ত সেটা খেয়েই কিন্তু আমরা রাখবো, কিন্তু পরিমাণটা মেপে খাবো। ডিম খাওয়ার কথা বললেন, ডিমের কুসুম খাওয়া যাবে? একদম খাওয়া যাবে, গোটা ডিম খাবেন রেগুলার একটা করে। আমাদের সময় একদম শেষের দিকে, তাই যাওয়ার আগে, মানে এই আরোগ্য অনুষ্ঠান থেকে যাওয়ার আগে জেনে নেব যে যারা ডায়াবেটিক, তারা তাদের লাইফস্টাইল শর্ট করে যদি একদম বলে দেন কিরকম হওয়া উচিত, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, ঘুমানো, কাজের স্ট্রেস, সবকিছু মিলে। আর একটু ছোট করে দিই প্রশ্নগুলো, যেহেতু সময় রয়েছে। কত সময় ঘুমানোটা জরুরি? অন্তত 6 থেকে 7 ঘন্টা পার ডে। জল বেশি করে খাবেন, এটা প্রথম। বেশি মানে কতটা? দিনে অন্তত 3 থেকে 3.5 লিটার, ইট ইজ এ মিনিমাম রিকোয়ারমেন্ট। অনেকে বলেন যে বেশি জল খেলে কিডনির উপরে চাপ না, পড়ে। একদমই নয়। যদি আপনার কিডনি ছাঁকনির মতো ভালো কাজ করে, আপনি যতই জল খান, সেটা উইল গেট ফিল্টার্ড বাই দ্য বডি। কিন্তু জলের পরিমাণটা কিন্তু শরীরকে দিতে হবে, কারণ অনেকেই কম জল খাবার জন্য হাতে পায়ে ক্র্যাম্পস ফিল করে। এছাড়া ঘুমের বিষয়টা তো আমরা বললাম, অল্প করে বারে বারে খাবেন। দিনের একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে রাখবেন, যে সময়টায় আপনি এক্সারসাইজ করবেন। অনেকে বলে ভোরে হাঁটবো না, বিকেলে হাঁটবো না, দুপুরে হাঁটবো। যে সময়টা আপনার ফ্রি টাইম, সেটাই হচ্ছে আপনার হাঁটা বা এক্সারসাইজ করার বেস্ট টাইম। সময় নেই, অনেক প্রশ্ন, কিন্তু আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ডায়াবেটিস রোগী চায়ের সঙ্গে বিস্কিট খাবে? বিস্কিটের মধ্যে ময়দা থাকে, বিস্কিট খেলে সুগার খুব দ্রুত গতিতে বাড়বে। যদি কার্ব সেন্সিটিভ থাকে, বিস্কিটটা না খাই ভালো। আমাদের প্রায় 12,000 মানুষ আমাদের সাথে আছেন এই মুহূর্তে, তাই মানে কত প্রশ্ন আছে ভাবুন, 12,000 না, এক একজনের 5টা করে 60,000 প্রশ্ন আছে, কিন্তু আমাদের 60 সেকেন্ড সময় আছে। আমরা সুতরাং কখনোই ওই প্রশ্নের পিছনে এখন আর ছুটতে পারবো না। আমাদের এই টেক অ্যাওয়ে মেসেজ থাকে যে একটা কি করা উচিত, কি করা উচিত নয়। আমরা সবার কথা বললাম, কিন্তু যারা ছোটরা বড় হচ্ছে, জাঙ্ক ফুড সেটা ডায়াবেটিসের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক, এই প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করব। জাঙ্ক ফুড মাঝে সাঝে ঠিক আছে, রেগুলার স্টেপল ডায়েট হিসেবে যদি জাঙ্ক ফুডটা আমার ডায়েট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা খুব ক্ষতিকারক। ওজন বাড়বে এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়বে, কারণ জাঙ্ক ফুডের মধ্যে কোনো অ্যান্টিঅক্সিডেন্টস থাকে না, এবং আননেসেসারিলি শরীরে ফ্যাট বা কোলেস্ট্রলের হবে। কাজেই জাঙ্ক ফুডটাকে যতটা এড়িয়ে চলবো, কিন্তু মাঝে সাঝে চলতেই পারে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিস নিয়ে, এবং আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অমিত কুমার দে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন এবং আমরা তো মুগ্ধ হলাম অনেক প্রয়োজনীয় তথ্য, এবং যারা অনুষ্ঠান শুনছিলেন তারা আমাদের অনবরত প্রশ্ন করে গেছেন, একদিকে ফোনে একদিকে হোয়াটসঅ্যাপে। আমরা অনেক প্রশ্ন হয়তো নিতে পারিনি, তার জন্য দুঃখিত। ফেসবুক লাইভেও প্রচুর হ্যাঁ। প্রশ্ন, যেগুলো আমরা সবগুলো হয়তো অ্যাটেন্ড করতে পারিনি। আবার অন্য কোনো দিন অবশ্যই চেষ্টা করব আমাদের সাথে বিশিষ্ট অতিথি ডক্টর অমিত কুমার দে যদি আসেন, প্রশ্ন নিয়ে আমরা থাকবো।